শেষ করেছিলাম, তাই তো? বিভিন্ন টাইপের কেবল। হ্যাঁ, আমরা ইয়েতে আসিনি, কমিউনিকেশনে আসিনি। ওকে, তো বুঝতেছো তো আসলে সিমিলার টাইপের কোর্স তিনটা জায়গায় কন্ডাক্ট করতে হচ্ছে, ওই জন্য একটু প্রবলেম হয়। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। আগের স্লাইডটা, আর্থিং লাইব্রেরি বুক মার্কস দেওয়া আছে, কিন্তু কোনটা কোথায়? আচ্ছা, প্রোটেক্টিভ জোনে শেষ হয়েছিল, তাই না? এই যে এখানে, হ্যাঁ। ও আচ্ছা, আগেরটা শেয়ার অফ করতে হবে, এটা রাইট। ওকে, আচ্ছা, তো এখন তোমরা মোটামুটি সবাই না থাকলেও অনেকেই আছে, মানে 40% হয়ে গেছে। তো আমি তোমরা একটু খেয়াল রাখবা যখন ওই যে অ্যাসাইনমেন্টগুলি নিয়ে ডিসকাস করব, তো সবার থাকা উচিত আর কি। আদারওয়াইজ যেটা হবে যে তারা কনফিউজ হয়ে যাবে এবং এই এই জিনিসগুলি খুঁজে পাবে না। তো আমি একটু কন্টিনিউ করে তারপরে মোটামুটি 60-র মতো, 60 ক্রস করলে আমরা ওইদিকে চলে যাব আসলে। ওকে, তো এই প্রোটেক্টিভ জোনের কনসেপ্ট হচ্ছে যে তোমার মনে করো যে যদি এল সাইজের যেটা এটা ঠিক আগের স্লাইডে আছে, যে যদি এল সাইজের একটা কিছু নেওয়া হয় তাহলে ওটা এল পর্যন্ত প্রোটেকশন দেয়। কিন্তু এটা হচ্ছে তোমার এই দুটো লাইনকে আমি স্ট্রেট লাইন করে দিব, এই কনসেপ্টটা আসলে আবার ফার্দার কারেকশন করা হয়, নানা মেথড আছে। মেথডটার নামই হচ্ছে রোলিং স্পেয়ার মেথড। তো ওটা কিভাবে করে, যে সেটা হচ্ছে যে সরাসরি স্ট্রেট লাইন না এঁকে, কারণ তুমি চিন্তা করতে পারো যে স্ট্রেট লাইনটা হচ্ছে এইদিকে ইনফিনিটি রেডিয়াসের একটা সার্কেলের পার্ট। তো এই কনসেপ্ট ইজ ওকে যে ইট উইল বি এ পার্ট অফ দ্য সার্কেল, কিন্তু এটা ফাইনাইট রেডিয়াস হবে, ইনফাইনাইট হবে না, ফাইনাইট হবে। এবং ফাইনাইট রেডিয়াসটা কত হবে? ফাইনাইট রেডিয়াসটা যত বড় হবে এইখানকার প্রোটেকশন লেভেল তত বাজে হবে, আই মিন তত নন রিলায়েবল হবে। যতই এই রেডিয়াসটা বড় হবে তত এটা নন রিলায়েবল হবে, কেননা বড় হতে হতে ইনফিনিটি হলে এটা স্ট্রেট লাইন হচ্ছে, আর স্ট্রেট লাইন হলে এই দুটো লাইনের মাথাকে যোগ করলে যে ট্রায়াঙ্গেল হয় তার মধ্যে এনি পয়েন্ট ইজ প্রোটেক্টেড। কিন্তু এটা আসলে আমরা বলতেছি যে এটা ঠিক না। ঠিক না করতে চাইলে এটাকে কারেকশন করার জন্য আমরা যদি এখন সার্কেল ছোট করে নিয়ে আসি, দেখবা জায়গা কমে যাচ্ছে। এই তো জায়গা কমে যাওয়া মানে হচ্ছে যখন তুমি এখানে প্রোটেকশন চিন্তা করবা তখন ইট ইজ টাইট। মনে করো যে লোক একটা লোক মনে করো তোমার ইয়ে করবে, যে একটা বাড়ি বানাবে। তো এখন বাড়ি বানাতে গেলে তোমার হচ্ছে সেই বাড়িটাকে সে পানির লেভেলের সাথে যদি ঠিকমতো ইয়ে না রাখে, মানে অর্থাৎ যেটাকে ওয়াটার লেভেল বলে, সেগুলো যদি ঠিকমতো ইয়ে না করে তাহলে ডুবে যেতে পারে আর কি। অর্থাৎ ওইখানে তাকে টাইট হতে হবে, যে আমার কোনো রকম নিরাপত্তা নিশ্ছিদ্র থাকলে চলবে না, নিশ্ছিদ্র হতে হবে। তো সেজন্য সে কি করে, ঠিক যত পানি ওঠার রেকর্ড আছে, মানে 100 বছর দেখা হয় আর কি, 100 বছরের ফ্লাডে যে লেভেল পর্যন্ত উঠছে তারও উপরে দিতে হয়। একইভাবে আমরা অনেকভাবে এটা চিন্তা করতে পারি। তো সবচেয়ে বেশি কঠিন শর্তে যতটুকু প্রোটেকশন পাওয়া যায় অতটুকু যদি আমরা নেই, তাইলে হচ্ছে গিয়ে তোমার সবচেয়ে ভালো প্রোটেকশন হবে। অনেকে হয়তো বুঝে নেয়, আমি কথাটা আরেকবার বলি, যে ফ্লাডের থেকে উল্টা মনে হচ্ছে, আসলে উল্টা না। মনে করো যে পানিতে এই পর্যন্ত ডুবে যায়, 1 বছরের রেকর্ড আছে এই পর্যন্ত ডুবে, আরেক বছরের রেকর্ড আছে এই পর্যন্ত ডুবে, আরেক বছরের রেকর্ড আছে এই পর্যন্ত ডুবে। তাহলে একটা কেউ বাড়ি বানাতে গেলে সে বাড়িটা বানাতে, ধরো বাড়িটা এই মনে করো যে এই টপটা, এটা মনে করো ঠিক করে দেওয়া, যে সমুদ্র পৃষ্ঠ থেকে কত হবে। এটা অনেক জায়গায় হয়, বিশেষ করে এয়ারপোর্টের কাছে এগুলি হয়। এর চেয়ে বেশি বড় বাড়ি তুমি বানাতে পারবে না। এই লেভেলটা মনে করো ঠিক করে দেওয়া, যে তুমি পারছো না, ফিক্স। এখন হচ্ছে যে বাড়ির নিচের দিকে আসো, তুমি কত বড় দিবা। তো মনে করো তুমি যদি এই লেভেল পর্যন্ত নামো তাহলে বাড়িটা কিন্তু ফ্লোর বাড়াতে পারবে, এই। কিন্তু বন্যায় তো এই পর্যন্ত ডুবে, তাহলে তোমাকে বাড়ি এর নিচে নামা যাবে না। না নামা না গেলে এই যে তোমার জায়গা কিন্তু ছোট হয়ে গেল।
তাহলে এই যে উপরে যদি ফিক্স না থাকতো তাহলে কিন্তু অর্ডার লেভেল বাড়তেছে, তুমিও উপরে বাড়াও, কোনো সমস্যা হতো না। কিন্তু উপরে যাওয়াটা অত সহজ না, এখানে তোমার অন্য রেস্ট্রিকশন থাকতে পারে। তো এক্স্যাক্টলি লাইক দিস, এইটা আর এইটা, এই দুটো আমাদের দুটো পয়েন্ট ঠিক করে দিছে। এখন দুটো পয়েন্টকে যদি আমি সোজা টেনে দিই তাহলে তুমি সবচেয়ে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স পাচ্ছ, মানে এই হচ্ছে তোমার ম্যাক্সিমাম। বাট ইট ইজ নট সেফ। সেফ হচ্ছে যে আরও কিছু জায়গা ছাড়তে হবে, এই যে যেমন বন্যার কারণে আমি যে জায়গাগুলি ছাড়লাম, তো সেরকম এইটা ছাড়তে গেলে এখন মনে করো যে বন্যার দেখো 4টা রেকর্ড আছে, 1 বছর এই পর্যন্ত, 1 বছর এই পর্যন্ত, 1 বছর এই পর্যন্ত। তুমি যদি এখন এতটুকু ছাড়ো তাহলে বুঝতেছো যে তুমি এটা ছাড়লে কিছু কিছু বন্যা থেকে বাঁচবে, কিন্তু আবার কিছু কিছু বন্যায় তুমি আটকে যাবে। এই পর্যন্ত গেলে আরো নিরাপদ, এই পর্যন্ত গেলে আরো নিরাপদ। তো এক্স্যাক্টলি লাইক দিস, এই রেডিয়াস আমরা যেটা বলতেছিলাম যে ইনফিনিটি হলে স্ট্রেট লাইন আছে, ওটা হলো সবচেয়ে বটম লাইন। এরপরে রেডিয়াসকে একটু একটু করে কমানো হয়। 60 মিটার রেডিয়াস নিলে একরকম প্রোটেকশন পাওয়া যায়, 45 মিটার রেডিয়াস নিলে আরেক রকম প্রোটেকশন পাওয়া যায়, তারপরে হচ্ছে 30 মিটার রেডিয়াস নিলে আরেক রকম প্রোটেকশন পাওয়া যায়, অ্যান্ড 20 মিটার রেডিয়াস নিলে আরেক রকম প্রোটেকশন পাওয়া যায়। তো সবচেয়ে বেশি প্রোটেকশন পাওয়া যায় এটা 20 মিটার রেডিয়াস নিলে, এই যে এই রেডিয়াসটা, ওকে, ওইটা নিলে সবচেয়ে বেশি প্রোটেকশন পাওয়া যায়। কিন্তু তুমি এটা চিন্তা করো যে সেক্ষেত্রে রেডিয়াসটা ছোট হয়ে যাবে, সার্কেল কিন্তু ক্লোজ হয়ে যাবে, মানে কাছাকাছি চলে আসবে, এবং এটা কিন্তু বেশি বাঁকা হবে। বেশি বাঁকা হয় যেদিকে নিরাপদ জায়গা আর খুব বেশি থাকবে না। সো এগুলিকে বলে প্রোটেকশনের লেভেল অফ প্রোটেকশন আর কি। এটা সবচেয়ে হাই লেভেল অফ প্রোটেকশন, এটা তারপরের, এটা তারপরের, এবং এটা হচ্ছে সবচেয়ে লো লেভেল অফ প্রোটেকশন। আর স্ট্রেট লাইন তো আসলে বললাম যে ফর্মুলাটা স্ট্রেট করে আঁকা হয়েছে, এটা একটা ধারণা দেওয়ার জন্য, কিন্তু ইট ইজ নট ট্রু, এটাকে কারেক্ট করতে হয়। তো এই যে আমরা যে 4টা লেভেল অফ প্রোটেকশন দেখাইলাম, অল আর বেসড অন স্ফেয়ার। এই স্ফেয়ারটাকে তুমি চিন্তা করতে পারো যে এই যে বটম লাইন বরাবর ওই দিক থেকে গড়ায় 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 নিয়ে আসছি, এই জন্য এটাকে বলা হয় রোলিং স্ফেয়ার। এই মোটামুটি ওই এটা গেল। আরেকটা থাকে যে ডাউন কন্ডাক্টরের কনসেপ্টে, যে এখানে আসো, এখানে যে আমরা যে এটা যে নামাই নিয়ে আসবো, এটার নাম হচ্ছে ডাউন কন্ডাক্টর। তারপরে এরকম কয়টা নামাতে পারবো, তো সেই জায়গা থেকে আসতেছে যে এই ছাদের যে এরিয়া, টপ টপ অফ দ্য রুফ, ওখানে যে এরিয়া, সেটার প্রথম 80 মিটার স্কোয়ার অফ এরিয়া, সেটার জন্য একটা ডাউন কন্ডাক্টর নামবে, আর বাকি প্রত্যেক 100 মিটার স্কোয়ারের জন্য তোমার হচ্ছে একটা একটা করে নামবে, কিন্তু টোটাল নাম্বার অফ ডাউন কন্ডাক্টর দুইটার কম হবে না। আচ্ছা, তোমরা চট করে একটা প্রবলেম সলভ করে ফেলো, যে মনে করো এটা একটা ছাদের টপ, ছাদের টপ, এটা 3 ডাইমেনশন লাগছে সেজন্য ওরকম দেখাচ্ছে, কিন্তু এটা আসলে স্কোয়ার রেক্টাঙ্গুলারই, এটা না, মানে ওরকম বাঁকা তারা তো হবে না। সো এটা হচ্ছে 20 মিটার, এটা হচ্ছে 30 মিটার। আচ্ছা বলো, ডাউন কন্ডাক্টর কয়টা লাগবে, হিসাব করে বলে ফেলো। এই ফর্মুলা অনুযায়ী, রেট অফ রুল আর কি, এই অনুযায়ী ডাউন কন্ডাক্টর কয়টা হবে? হুম, একটা। একটা কিভাবে হবে? এই কি জটিল অবস্থা, একটা কিভাবে হবে? স্যার 6টা। হ্যাঁ হ্যাঁ, মানে এই দুটোকে গুণ করো, দুটাকে গুণ করলে 600 মিটার স্কোয়ার হচ্ছে। হ্যাঁ, 5টা বিশিষ্টের জন্য 5টা। আচ্ছা এখন দেখো, ঠিক আছে, এখানে আমরা প্রবলেমটা সলভ করে ফেলি। দেখো এখানেই সলভ করে ফেলি, যে কিছু হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম, আর ম্যাথমেটিক্সের সাথে ইঞ্জিনিয়ারিং এর কিছু কিন্তু ফারাক আছে। কারণ ম্যাথমেটিক্সটা তোমাকে অ্যাকুরেট রেজাল্ট দেয়, আর ইঞ্জিনিয়ারিং হচ্ছে দ্য সায়েন্স অফ অ্যাপ্রক্সিমেশন। মনে রাখতে হবে যে ইঞ্জিনিয়ারিং ইজ দ্য সায়েন্স অফ অ্যাপ্রক্সিমেশন। এইখানে তুমি খেয়াল করো জিনিসটা, এই যে এই দেখো, তোমার এখন এই যে তোমাদের 6টা আসছে না, দেখো 6টা আসছে, কিন্তু যারা বুঝে নাই আবার দেখো
এই এরিয়ার কথা বলেছে, যে দুটো গুণ করো 600 মিটার স্কোয়ার, তো প্রথম 880 মিটার স্কোয়ারের জন্য একটা নাও, আর 520-এর জন্য 5টা নাও। অনেকেই এখানে বলবা যে 500-র জন্য 5টা, 520-এর জন্য 6টা হওয়া উচিত, বা নাহলে তো বাকি জায়গাটা ফাঁকা থাকবে। আমি মেনে নিলাম, কারণ এইটা যদি তুমি কম্পিউটার প্রোগ্রাম করতে চাও, তো যেটা হলো ম্যাথমেটিক্স থেকে আসছে, তাই না? কম্পিউটার প্রোগ্রাম তো বেসড অন ম্যাথমেটিক্স। দাও লজিক, দাও সেখানে যে 500-র জন্য 1, 500 প্লাসের জন্য 500-র জন্য 5টা, 500 প্লাসের জন্য 6টা, কারণ ওরে ফর্মুলা বলে না দিলে তো নিবে না। তো ওখানে অবশ্য ওটা বাদও দেওয়া যায়, বাদ দেওয়া যায়, অথবা বাড়িয়ে দেওয়া যায়, অথবা মাঝামাঝি ফিট করা যায়। এগুলিকে বলা হয় তোমার রাউন্ডিং অফ। তোমরা জানো যে রাউন্ডিং অফ করা যায়, এটা ফ্লোরে করা যায়, মানে নিচে নেমে আসা, উপরে নেওয়া যায়, যেটাকে বলে সিলিং করা। এইভাবে সিলিং করলে আমার এটা 6টা হয়ে যাবে, পরে আগেরটার সাথে যোগ হয়ে 7টা হবে। ফ্লোর করলে ওটা 5টা হবে, প্লাস একটা 6টা। তো দিস ইজ বেসড অন ম্যাথমেটিক্স। এখন আমরা বলতেছি যে ইঞ্জিনিয়ারিং ইজ এ সায়েন্স অফ অ্যাপ্রক্সিমেশন। এটা কেন বলতেছি একটু খেয়াল করো, যে তুমি যদি এখানে 7টা দাও, অর্থাৎ যারা 520-এর জন্য 6টা নিতে চাও, আর আগে একটা 7টা, তাহলে এখন ওই 7টা এখানে এখন কিভাবে বসাবে? সো এগেইন আবার ম্যাথমেটিক্সে যাও, ম্যাথমেটিক্সে গেলে তোমার যেটা হচ্ছে যে তুমি এটার পেরিফেরি বের করো। পেরিফেরি হচ্ছে পেরিমিটার, যেটা আর কি, এটা বের করো যে 30, 30, 20, 20, দেখবা যে 100 হয়। 100 মিটার হয়, এই সাইডের লাইনগুলির যোগফল হয় 100 মিটার। এবং তুমি যদি 7টা বসাতে চাও, তাহলে 7টা বসাও, তাহলে 100-কে 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করে এখান থেকে শুরু করো, তারপরে যে ডিস্টেন্সটা আছে তার পরপর দাও, পরপর দিলে দেখবা মিলে যাচ্ছে। সো দিস ইজ ম্যাথমেটিক্স। এখন এটা তো স্কুলের ছেলেরাও পারবে এগুলি। আর আরেকটা হচ্ছে কি, ইভেন তুমি যদি 6টা দাও, সে 6টা দিলেও কিন্তু তুমি 100-কে 6 দিয়ে ভাগ করবা। হ্যাঁ, 100-কে 6 দিয়ে ভাগ করলে দেখবে 16 সামথিং আসে। তো এই অতদূর পরপর তুমি এখানে বসিয়ে যাও, এটাও মিলে যাবে। কিন্তু আসলে তুমি ভালো প্রোটেকশন পাবে না। তার মানে দেখো, সব কিছু ম্যাথমেটিক্স দিয়ে হয় না, তোমাকে এটার সাথে আরও কিছু কন্ডিশন লাগবে। হ্যাঁ, হয়তো কম্পিউটার প্রোগ্রামিং করে তুমি সেটাও পারবে, অর্থাৎ সমস্ত তুমি শর্তগুলি ওর মধ্যে দিয়ে দাও, সব শর্ত, মানে যত বেশি, তাহলে ম্যাথমেটিক্সের বাইরে যে শর্তগুলি দেবা সেগুলি কিন্তু আসলে অ্যাপ্রক্সিমেশনই হবে। সো উই আর ট্রু, যে বাকিগুলি কেন দিলা, তো সেটা আসো। এখন দেখো, আমার মতে এখানে হচ্ছে 6টা দেওয়া সবচেয়ে উত্তম, এবং সেই 6টার জন্য 4টা আগে এখানে, 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 এখানে দিয়ে নিতে হবে। এই 4টা চলে গেল, 4টা চলে গেলে তারপর থাকলো আর দুইটা এই সাইডটা যেহেতু ছোট, এই সাইডটা যেহেতু বড়, এই মাঝামাঝি দিব। এখন এই যে অ্যাপ্রক্সিমেশনটা করলাম, দেখো এখন কিন্তু তাহলে আমি যে ওই যে গড় করেছিলাম, গড় মানে কি, ভাগ করলে তো গড়ই হয়, জানো, যে 6টা বা 7টা দিয়ে ভাগ করে ডিস্টেন্স বের করছিলাম, সেটা করলে হয়তো এই কোণা থেকে শুরু করলে এই কোণায় হয়তো পড়বে না স্বাভাবিকভাবেই, এই কোণায় পড়বে না এখানে। কিন্তু তোমার মনে আছে কিনা, মনে না থাকার কোনো কারণ নাই, এখানে আসার আগে আমরা যে চার্টগুলি দেখছিলাম, ওইখানে লাইটেনিং তোমার হচ্ছে প্রিভ্যালেন্স দেখা হয়। আর প্রিভ্যালেন্স যে মানে কোথায় কিভাবে ঘটে, কখন ঘটে, কতগুলি মানে স্ট্যাটিস্টিক্স নেওয়া হয়। তো স্ট্যাটিস্টিক্স থেকে দেখা যাচ্ছে যে কোনো শার্প এই যে বেশি হয়, বিল্ডিংগুলির কোণা যেহেতু শার্প, ওগুলিতে বজ্রপাত বেশি হয় এবং মানে ভেঙে যায়। রিসেন্টলি এখানে বুয়েটের শহীদ স্মৃতি হল নামে একটা পোস্ট গ্রাজুয়েট হল আছে, সেই হলের একটা কোণা কিন্তু এই একবারে রিসেন্টলি এটা ভেঙে গেছে বজ্রপাত হয়ে। পুরা বিল্ডিংয়ে কিন্তু প্রোটেকশন আছে, কিন্তু যেটা হচ্ছে যে সম্ভবত অনেক দিন হয়ে যাওয়ায় ওটা ডিসকানেক্ট বা কিছু একটা হয়ে গেছে, এবং কোনাটা কিন্তু বিল্ডিংয়ের একটা উঁচু জায়গায় বসায়, তো তার থেকে দূরে আছে, তো ওই জায়গায় ওটা প্রোটেকশনের আওতার বাইরে চলে গেছে, পরে ঠিক করে দেওয়া হয়েছে। কি বললাম, যে মনে করো হয়তো তোমরা জানো যে চিলে কোঠা থাকে না, চিলে কোঠা থাকে, ওয়াটার ট্যাঙ্ক থাকে, ওখানে হয়তো বসায়, ওখান থেকে এই পর্যন্ত প্রোটেকশন যাতে পায় সেটা হিসাব করে দিতে হয়। তো হয়তো যে তার দিয়ে করে সে তারটা হয়তো ছিঁড়ে গেছে বা কিছু হয়েছে, তাহলে এই যে এইসব জায়গায় কিন্তু পড়ে না। তার মানে তোমার ফ্ল্যাট জায়গার চেয়ে শার্প জায়গায়, তাহলে এই যে তোমার এক্সট্রা নলেজটুকু, এটা তুমি যদি না রাখো, শুধু গড় বা অন্য তো কাজ হবে না। মানে ওইটা তোমার তো মানে অনলি গড় করে বা ইকুয়াল ডিস্টেন্সে বসিয়ে এটা খুব একটা লাভ হবে না, ওই জিনিসগুলিও জানতে হবে। আর আমি এটা বলছি না যে এটা তুমি প্রোগ্রাম করে করতে পারবে না, ওই যে সাথে ওই শর্তগুলি দিতে হবে, যে গড় নাও, গড় নিয়ে সংখ্যা বের করো, সংখ্যা বের করে সেই সংখ্যাকে আবার এমনভাবে করো যে অ্যাটলিস্ট কর্নারগুলিতে একটা করে বসে, তারপর বাকিগুলি ওই যে, তার মানে অতিরিক্ত, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি
ম্যাথমেটিক্যাল লজিক। তোমরা জানো যে ম্যাথমেটিক্যাল লজিক ছাড়াও আরও কিছু লজিক আছে, ওগুলির থেকে নিয়ে আসতে হবে। এনিওয়ে, তো এই যে এখানে তোমার যদি আমরা বলি, তো ওগুলি বসানোর সময় যে কর্নারগুলি যাতে মিস না হয় সেগুলি করতে হয়। অন্য জায়গায় মিস গেলেও সমস্যা নাই, তবে মিস যাবে কি যাবে না ওটার একটা হিসাব আছে। তার মানে বোথ ম্যাথমেটিক্স অ্যান্ড অন্যান্য জিনিস লাগিয়ে, মানে নন ম্যাথমেটিক্যাল লজিকও কাজে লাগবে, সেগুলি দিয়ে তখন এখান থেকে বেরোনো হয়। তো এখানে আমরা তোমার এই যে সিস্টেমে দেখিয়েছি অনেক কিছু এখানে আছে, অনেক কিছু, মানে আই মিন যে এই ধরনের তার, এই ধরনের তার, এই ধরনের তার, এগুলিকে বলা হয় মেশ সিস্টেম। তো মেশ সিস্টেম বেশ দামি হয়, অনেক কপার তার লেগে যায় এবং অনেক বেশি খরচ পড়ে যায়। দেখো এটা তো দুর্গের মতো মনে হচ্ছে। তো সেই জন্য এটার এই যে রোলিং স্পেয়ার মেথডটা আমরা বললাম, এই রোলিং স্পেয়ার মেথড খুব সাকসেসফুলি এখানে লাগানো যায়। সেটা কি করে, যে মনে করো এই যে দেখো এই যে এটা হচ্ছে সিলেকোঠাটা, এখানে মনে করো একটা টাওয়ার করে দেওয়া হলো। অনেক সময় টাওয়ার থাকে, দেখবে টেলিকম টাওয়ার থাকে। যদি সেটা থাকে তাহলে এই টাওয়ারের সাথে বিল্ডিংয়ের হাইট যোগ হয়ে গেল। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা ডিস্টেন্স আমি পেয়ে গেলাম। রোলিং স্পেয়ার জানো যে তাহলে এই ডিস্টেন্সের এত দূর পর্যন্ত আমি সেটা প্রোটেকশন পাবো। তারপরে এইভাবে টানো, জানো যে স্ট্রেট লাইট টানলে হবে না, তো তোমার হচ্ছে এইভাবে টানতে হবে। এখন এইভাবে বলতে আমি যে বাঁকাটা বোঝাচ্ছি, সেই বাঁকাটা কত রেডিয়াসের হবে সেটা লেভেল অফ প্রোটেকশন। এই বিল্ডিংয়ের জন্য ফার্স্ট ক্লাস প্রোটেকশন যদি লাগে তাহলে ওই যে 20 মিটারের রেডিয়াস একটা আঁকতে হবে। তাহলে ওইটা আঁকলে তুমি দেখবা যে ছাদের অনেক কিছু হয়তো বেঁধে যাচ্ছে, তাহলে তোমাকে এই টাওয়ারটা বড় করতে হবে, বুঝছো তো, যাতে আলটিমেটলি না লাগে। আশা করি রোলিং স্পেয়ার বুঝতে পারছো। এদিকেও কিন্তু তাই। তো রোলিং স্পেয়ারের এটা হলো, তাহলে একটা টাওয়ার দিয়ে তুমি এটা করতে পারো। আরেকটা করতে পারো, তুমি একটা টাওয়ার দিলা না, তুমি বিল্ডিংয়ে 3টা দিলা, এই যে মাঝখানে তো একটা আছে, আর হচ্ছে সে এইদিকে একটা কোথাও বসালা, এইদিকে একটা কোথাও বসালা টার্গেট করে। তাহলে ছোট টাওয়ারেই এই দিকেরটা মানে ওই যে তাম্বুর মতো এইভাবে এই প্রোটেকশন পাবে, এখান থেকে হয়তো এই প্রোটেকশন পাবে, আর বাকি প্রোটেকশন পেয়ে গেলো। এভাবেও করা যায়। ইট ইজ লাইক ওপেন স্পেসে, খোলা মাঠে তাবু দিয়ে এটাকে আটকাই দাও। তোমরা জানো যে তাবু একটু এরকম কোনা টাইপের হয়। তুমি যদি ছোট ছোট তাবু দাও তাহলে যেই জমিনটা ডাকতে তোমার মনে করো যে 20টা তাবু লাগবে, একটা দিয়ে করতে গেলে ওই চূড়াটা অনেক উঁচু করতে হবে, নাহলে তো মানুষের মধ্যে ঢুকতে পারবে না। ইউ গট দ্য পয়েন্ট, তাই না? সে আমি এরকম একটা জমি আমি হচ্ছে সামিয়ানা খাটাবো, তো আমি যদি একটার উপর দিতে চাই তাহলে অনেক উঁচু করতে হবে। আর আমি এখানের মধ্যে 20টা করে দিলে এখানে 20 ভাগ করো, এখানে 2 ভাগ হয়ে গেছে, এরপর 5 ভাগ করো, 5 ভাগ করো, ওকে 5 ভাগ করে প্রত্যেক জায়গায় একটা করে তাবু বসাও, ঢেকে যাবে। তাহলে এই তাবুগুলির যে দণ্ড, সেন্ট্রাল পোল, যেটা সেন্ট্রাল পোলগুলি খুব বেশি উঁচু হওয়া লাগবে না। ওটা একটা মেকানিজম হতে পারে। আর একটা হতে পারে যে বড় করে একটা বসিয়ে তার উপর দিয়ে ঢেকে দাও। বড় করতে গেলে কি করতে হয় জানো? সেটাকে সিভিল ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট থেকে স্ট্রাকচারালি শক্ত হতে হয়। তো শক্ত না হলে সেটা ঝড় বা অন্য কোনো কারণে ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটাতে পারে। তাহলে আমাদের সাজেশন কি? ওকে, আমাদের সাজেশন হচ্ছে যে বিল্ডিং এর অন্য কোনো পারপাজের টাওয়ারের মতো কিছু খাড়া হয়ে না গেলে জোর করে টাওয়ারটা দেওয়ার দরকার নেই। মানে ফর এ বিল্ডিং এ টাওয়ার ইজ নট নেসেসারি। বিল্ডিং হয়ে গেল, তুমি শুধু বজ্রপাতের জন্য একটা টাওয়ার দিয়ে দিলে, এটা সাজেশন না। কিন্তু অনেক জায়গায় দেখবা যে বিল্ডিংয়ের আশপাশে টাওয়ার থাকে বা বিল্ডিংয়ের ছাদেও টাওয়ার থাকে, সেইটা হলে সেইটার সুবিধাটা কাজে লাগানো যায় আর কি। হ্যাঁ, ঢাকায় অনেক আছে। আর তাছাড়া এই বাড়িটার পাশে যদি বড় একটা টাওয়ার বিল্ডিং এমনিতেই থাকে, তো ওই টাওয়ার বিল্ডিং থেকে ক্যালকুলেশন করে এটা প্রোটেকশন পাচ্ছে কি পাচ্ছে না সেটা একজন ডিজাইনার বলে দিতে পারে। সেইভাবে প্রোটেকশন, লাইটনিং প্রোটেকশনের খরচটা বাঁচিয়ে দেওয়া যায়। ওকে, তো বুঝতেছে একটা টাওয়ারের অনেক খরচ, এবং সেটা খামাখা বিল্ডিংয়ের প্রয়োজনে সেই জিনিসটা না দিলেও চলে। তো এগুলি ওইভাবে দেখানো হয়েছে যে দেখো বিল্ডিংয়ে অনেক ভাঁজ থাকতে পারে, এই যে একটা অংশ শেষ হয়ে যাচ্ছে, এটা একটা এবং এটা হচ্ছে, সেগুলি লেভেলে প্রোটেকশনের জন্য গ্রিড করা যেতে পারে। অনেক জায়গা থাকে, আবার গ্রিড না করে টাওয়ারও করা যেতে পারে। এখানে আসলে এই যে টাওয়ারের কনসেপ্ট যদি কাজে লাগাও, এখানে যদি তুমি প্রোটেকশনের ব্যবস্থা করো, তাহলে এইভাবে দিলে যে এখানে কিন্তু আর লাগে না, এই জিনিসগুলি তখন লাগবে না, এই ছোট জায়গাগুলি লাগবে না, বড়টাই ওকে অনেকটা প্রোটেকশন দিবে। ওকে, আচ্ছা, এই রোলিং স্পেয়ারের যে কনসেপ্টটা বললাম, সেই কনসেপ্টটি দেখো এখানে তোমার বর্ণনা করা হয়েছে। এবং এইখানে
রেডিয়াস চারটা নিশ্চয়ই তোমরা মনে রাখার চেষ্টা করেছো। রেডিয়াস চারটা হচ্ছে তোমার 60 থেকে শুরু করে 20 পর্যন্ত। তো এর মধ্যে যেটা 45 বলেছিলাম, ওই 45 মিটার 45, ঠিক আছে, ওটা হলো ম্যাট্রিক সিস্টেমে আসে ওটা। কিন্তু তাকে ফুটকে রাউন্ড অফ করে 150 ফুট ধরে আর কি রেডিয়াস। তো এটা হলো থার্ড লেভেল অফ প্রোটেকশন। তো এইটা যদি এইভাবে করা হতো যে এই পয়েন্টটা এই মাটিতে কতটা প্রোটেকশন দিচ্ছে, তাহলে কিন্তু সোজা লাইন হতো, মনে রাখবা। তো এই ক্ষেত্রে এখানে মনে করো তুমি একটা কিছু বসাবা, একটা তো এই বিল্ডিং এর পাশে মনে করো একটা ছোট বিল্ডিং বসাবা। এবার আরেক দফা বোঝার চেষ্টা করো, যে মনে করো এই বিল্ডিং এর পাশে তুমি একটা ছোট বিল্ডিং বসাবা। এখন এই লাল দাগ অনুযায়ী বিল্ডিংটাকে কিন্তু এই পর্যন্ত উঁচু করতে পারবে না, কিন্তু এই দাগ অনুযায়ী এটা কিন্তু এর বেশি উঁচু করতে পারবে না। তার মানে তোমাকে এই প্রোটেকশনটা কেন বলছি যে রেডিয়াস ছোট হলে প্রোটেকশন বেশি হয়, নিশ্চয়ই এবার বুঝতে পারছো যে রেডিয়াসটা যতই আমি ছোট করে দিব ততই আমার ওই প্রোটেক্টেড এরিয়ায় কোনো কনস্ট্রাকশন করতে গেলে সেটার হাইট ছোট হয়ে যাচ্ছে, মানে আমি ছোট করতে বাধ্য হচ্ছি, তার মানে প্রোটেকশন বেশি হচ্ছে। এই ওকে, এই ছাড়া তোমার এই ধরনের বিল্ডিং কে বলে শেড টাইপের বিল্ডিং, শেড, হ্যাঁ, করুন বল। শেড টাইপের বিল্ডিং। তো শেড টাইপের বিল্ডিং এ দেখো ইন্ডাস্ট্রিতে থাকে এগুলি, ইন্ডাস্ট্রিতে থাকে। তো এই বরাবর, মানে এটাকে আমরা বলি এইজ, এইজ বরাবর, এজ বরাবর তোমার হচ্ছে রুফ কন্ডাক্টর দিয়েছে। এই এজ বরাবর দেখো রুফ কন্ডাক্টর দিয়েছে। এই তো এইভাবে গ্রিড করেও এটা করা যায়, এইভাবে করা যায়। ওকে, আচ্ছা, দেখি একটু বুদ্ধি করে আমাকে বলো তো, যে এই যে ছাদটাকে যে নামিয়ে নিয়ে আসলো আর এই ছাদটাকে যে উঁচু রাখলো, তো এখানে যে একটা ফাঁকা জায়গা হলো, এই জায়গাটা রাখছে কেন, কেন রেখেছো এটা বলো তো? নো আইডিয়া? একটু চিন্তা করো, চিন্তা করলেই পাওয়া যাবে। হুম, কেন দেয় ওটা? বলতে পারছো না? একটু চিন্তা ভাবনা তো করতে হবে। দেখতে পাচ্ছ তো ছবিটা? হ্যাঁ, বলো 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 বলো, একটু চিন্তা করো, ওটা কেন দেয়? আহামরি জটিল কোনো বিষয় না। হ্যাঁ, বিদ্যুৎ বিদ্যুৎ যাতে ওই কোনাগুলোর উপরেই পড়ে। বিদ্যুতের জন্য তো এটা দেয়নি, বিদ্যুৎ এটা তো পরে আসলো। প্রশ্নটা হচ্ছে যে ছাদটাকে ওরকম বানায় কেন, সেটা হলো প্রশ্ন, বুঝছো? ছাদটাকে ওরকম করেছে কেন, মানে ওগুলি তো এজে দিয়েছে, আমার প্রশ্ন তো সেটা না। এজে দিয়েছে তো প্রোটেকশনের জন্য, বিদ্যুতের প্রোটেকশনের জন্য, কিন্তু বলছি যে এই যে খাড়া একটা অংশ, মানে এটাকে সোজা ছাদ দেওয়া যাইতো না, অথবা এইভাবে দেওয়া যাইতো না, এইভাবে এইভাবে এভাবে দেওয়া যাইতো না, এভাবে, মানে ছাদটা এইভাবে 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 না দিয়ে তোমার দিয়েছে হচ্ছে এইভাবে, দেখো এইভাবে খাড়া করে, এইভাবে খাড়া করে, এইভাবে এইভাবে দিছে। তো এই খাড়া জায়গাটা কোন কাজে লাগবে আমার, এটা এটা খাড়া জায়গাটা আর কোন কাজে লাগবে? আর ওখানে ভেন্টিলেটর ইউজ করবে মনে হয়। ভেন্টিলেটরের কথাটার মানে কি? ভেন্টিলেটরে কি করে ভেন্টিলেটর কাজ? এয়ার টার্মিনেশন সিস্টেম, হ্যাঁ, স্যার, বাতাস চলাফেরা করবে। ওকে, তুমি মোটামুটি বলার চেষ্টা করছো, কিন্তু এটা হয়নি, বাট গুড ট্রাই, গুড ট্রাই। এই জন্য তোমাকে জানতে চাইলাম যে ভেন্টিলেশন মানে কি, মানে তুমি আলো বুঝাচ্ছ কিনা। আলো ইজ নট ভেন্টিলেশন। ভেন্টিলেশন হচ্ছে বাতাস চলাচল করবে। তো ওখানে বাতাস চলাচল করতে দেওয়া হবে না, ওখানে বাতাস চলাচল করতে দিলে ওই জায়গা দিয়ে বৃষ্টি ঢুকে যাবে, বৃষ্টির পানি ঢুকে যাবে। ওটা ওয়াটার টাইট থাকে, ওখানে গ্লাস থাকে, গ্লাস থাকে, এবং ভেন্টিলেশন থাকে না। ভেন্টিলেশন বলতে ওটাকে নাড়ানো যায় এবং আলো টালো আসতে পারে। ওখান দিয়ে যদি বাতাস ঢোকা শুরু করে, ভেন্টিলেশনের কাজ যদি হয়, তাহলে ভেতরে যারা কাজ করছে ওরা বৃষ্টিতে ভিজে যাবে। সো ওটা একেবারে সিল করা থাকে, ওখান থেকে কোনো পানি প্রবাহিত হতে পারে না। বৃষ্টির পানিটা এই সাইড দিয়ে পড়ে যায়, সাইড দিয়ে পড়ে যায়।
সো দিস ইজ অলসো ইঞ্জিনিয়ারিং, কারণ দেখো এটা একটা ইন্ডাস্ট্রিয়াল শেড, এগুলি যারা বানায়, যে ইঞ্জিনিয়াররা ওটার সাথে থাকে, তারা ওগুলি চিন্তা ভাবনা করে টোরেই বানায়। এটা হয় কি, তাহলে ভেতরে লাইট অনেক কমে যায়, এবং মানে এখানে শুধু সিভিলটা না, কিন্তু এই যে ইলেকট্রিক্যালদেরই কাজে লাগে এটা। ভেতরে তোমাকে যে লাইট বসাতে হতো, ওগুলি থাকায় লাইটের পরিমাণ অনেক কমে যাবে। সারা দিনে ওখানে বেশি আলো জ্বালাতে হয় না, মেঘ করলে বা অন্ধকার হয়ে আসলে তখন আলো জ্বালাতে হয়, তো বিশাল একটা লাইট সেভ হয়। আর তুমি যেটা বলছো ভেন্টিলেশন, সেটা করতে গেলে তখন পানি ঠেকাবে কে, সো দ্যাট ইজ প্রবলেম, ওটা হবে না। তো আমি এই যে পরে যে প্রশ্নটা, এই যে এই যে এটা 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 এরকম করে না কেন বলছিলাম, আসলে এরকমও করে, এরকম করে। এরকম করলে তখন যে আলো বন্ধ হয়ে যাবে, সেটার জন্য এটা ছাদের উপরে আবার মনিটর রাখা হয় ছাদের উপরে। তো সেটা আমি সময় পেলে দেখাবো না। কি বলছি যে শীত দ্বারা বরাবর, হ্যাঁ, এই যে এ ধরনের বিল্ডিংকে বলে, এটাকে বলে শেড, এটাকে বলে গ্যাবল, GABLE, গ্যাবল। এটা হলো গ্যাবল বিল্ডিং, ওটা হলো শেড বিল্ডিং। গ্যাবল বিল্ডিং এ হচ্ছে যে এর এক সাইডে গ্লাস, এক সাইডে এটা তো রাখা সম্ভব না, কারণ গ্লাসটা তো অনেক দাম পড়ে যাবে। কারণ এই দেখো এইখানে যে গ্লাস আছে, সেই গ্লাসটা কিন্তু ভর বহন করছে না। এই যে খাড়া গ্লাসটা কিন্তু ভর বহন করছে না, দেখো ওটার উপরে কেউ যে দাঁড়াবে না তো। সো এটা নর্মাল গ্লাস দিলেই হয়, হ্যাঁ, নো প্রবলেম। কিন্তু তুমি যদি গ্যাবলের এই অংশটা গ্লাস করে দিতে চাও, তাহলে লোকজন তো এর মধ্যে হাঁটাহাঁটি করবে মেইনটেন্স পারপাজে, তো এটা ভেঙে পড়ে যাবে। আর যদি বলো না গ্লাস তো ভার বহন করতে পারে, সে ভার বহনকারী গ্লাস দিলে ইন্ডাস্ট্রিতে খবর আছে, মানে বিশাল অ্যামাউন্টের টাকা লেগে যাবে ওইটা করার জন্য। সো উই অলসো নেট, ওই আলোটা দরকার আমাদের, সেজন্য সেখানে তোমার হচ্ছে ছাদের উপরে আলোর ব্যবস্থা থাকে। আর তুমি যেটা ভেন্টিলেশন বলছিলে, সেগুলি হচ্ছে এটা 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 এমনভাবে রাখা হয় যে এটাকে একটু কাত করে বাইরের দিকে দেওয়া হয়, বৃষ্টির পানি হলে এটা ভিতরে ঢুকতে পারে না, মানে এরকম একটু স্ল্যাশিং করে দেওয়া হয়, স্ল্যাশ, যেভাবে বৃষ্টির পানি পড়লে এটা বাইরে চলে আসে, ভিতরে যায় না। ওদিকে আবার আলো হাওয়া সবই ঢুকতে পারে, হ্যাঁ, আলোর উদ্দেশ্য না, বিশেষ একটা হাওয়া ঢুকতে পারে। ওকে, আমরা এটা বুঝলাম। এখানে ছোট্ট একটা টার্ম আছে, দেখো, সেটাকে বলা হচ্ছে যে এসপিডি হওয়ার কথা। কোথায় লেখা আছে এসপিডিটা? মুছে যাচ্ছে নাকি? এই যে এই ব্লকিং অংশটা যেটা বলা আছে যে ইন্টারনাল, এই ইন্টারনাল কাজটা করা হয় এসপিডি দিয়ে, এসপিডি। এটাকে এসপিডির নাম হচ্ছে সার্চ প্রোটেক্টিং ডিভাইস, সার্চ প্রোটেক্টিং ডিভাইস। আচ্ছা, এই দুটোর ব্যবহারটা একটু বুঝো, যে এই এসপিডির ব্যবহার কি আর হচ্ছে লাইটনিং অ্যারেস্টারের ব্যবহার কি। ওকে, দেখো, মনে করো যে এই যে যে শেডটা আছে, শেডটাকে ভালো করে লাইটনিং প্রোটেকশন দেওয়া হলো, তাহলে বজ্রপাত এসে পড়বে এই সমস্ত তারে, তার থেকে মাটিতে চলে যাবে, মাটিতে চলে যাবে, তাহলে ভেতরের কোনো কিছু হওয়ার কথা না। কিন্তু দেখা যায় যে ভেতরের কিছু যন্ত্রপাতি হঠাৎ করে তার কানেকশন কেটে যায় বা ড্যামেজ হয়ে যায়, তাহলে এখন ভেতরের জিনিসের কোনো কিছু হওয়ার কথা না, কিন্তু কেন হলো? অনেকে মনে করে ঠিক মতো ডিজাইন হয়নি, অনেকে মনে করে যে কি হয়েছে। নো, এটার একটা আলাদা কারণ আছে, যে সেই কারণটা বোঝানোর জন্য আমি আবার একটু রিপিট করি কি বলেছি। ধরো বজ্রপাত এখানে হলে এই কন্ডাক্টর দিয়ে এটা মাটিতে চলে যাবে, তো এই পদ্ধতিকে আমরা বলি কন্ডাকশন প্রিন্সিপাল। কন্ডাকশন, এটা পড়লো ডাইরেক্ট, এই যে এখানে লাগলো, পড়ে মাটিতে চলে গেল, বিকজ আমরা তো ডাউন কন্ডাক্টর দিবই। সো এই যে ডাইরেক্ট চলে গেল, এটাকে বলে কন্ডাকশন। আর তোমরা এইটা জানো যে কন্ডাকশন ছাড়াও আরেকটা ইন্ডাকশন আছে। ইন্ডাকশনটা হচ্ছে সরাসরি যায় না, কিন্তু মাঝখানে ইনসুলেশন থাকে, ইনসুলেশন অন্যদিকে একটা ভোল্টেজের আবির্ভাব ঘটে। এটা তোমরা অনেক জায়গায় এটা পড়েছো। সবচেয়ে প্রথমে তোমরা পড়েছো লোয়ার ক্লাসে, স্কুল কলেজে, যে একটা বেলুন, এখানে আরেকটা বেলুন আনলাম, এখানে হচ্ছে বাতাস, এই জায়গাটা হচ্ছে বাতাস। এখন যদি আমি এটার মধ্যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি দেই পজিটিভ, এটাকে এটার কাছে আনলে দেখা যাবে এটার মধ্যে নেগেটিভ চার্জ ইনডিউস হয়েছে, দুটো একটার সাথে আরেকটা কিন্তু মিলে নাই, ফাঁকা আছে। এই বাতাসটা যেহেতু গ্যাপ, তাহলে এখানে পজিটিভ থাকলে এর মধ্যে নেগেটিভ দেখা দিবে, হোয়ারাস নেগেটিভ সরিয়ে নিলে না, থাকবে না। আর তুমি যদি এটাকে টাচ করে দাও, এটা পজিটিভ আছে, এটাও পজিটিভ হবে, কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিসিটি যেন পোলারিটি থাকে, তো তুমি এটাকে টাচ করে দাও, এটা পজিটিভ, এটাও পজিটিভ হবে, কিন্তু এটা কাছাকাছি রাখো, টাচ করো না, দেখবা পজিটিভ নেগেটিভ হচ্ছে। তাইলে এই যে যে তোমার যে পদ্ধতিতে এখানে চার্জের আবির্ভাব করতেছে, পদ্ধতির নাম হচ্ছে তোমার ইন্ডাকশন। ইন্ডাকশনের আরও অনেক এক্সাম্পল আছে। আরেকটা হচ্ছে যে ক্যাপাসিটর। ক্যাপাসিটর তোমরা জানো যে একদিকে এক প্লেটে পজিটিভ চার্জ থাকে, অন্য প্লেটে নেগেটিভ চার্জ থাকে, আর মাঝখানে কি থাকে? মাঝখানে ইনসুলেটর থাকে। মাঝখানে যদি কন্ডাক্টর থাকতো আর কিন্তু চার্জ ধরে রাখা যেত না, দুই দিকে চার্জ মিলে এক হয়ে যেত আর কি।
হ্যাঁ, কিন্তু যেহেতু ইনসুলেটর থাকে দুটো চার্জ মিলতে পারে না, একটা পজিটিভ একটা নেগেটিভ, ক্যাপাসিট্যান্স তৈরি হয়। এর আরো এক্সাম্পল আছে, মসফেটের গেটের মধ্যে কি দেখতেছো, ওই একই তো কথা। গেটের মধ্যে একটা ডাইইলেকট্রিক থাকে, যেটা হলো ইনসুলেটর। ইনসুলেটরের একদিকে ভোল্টেজ দেওয়া হয়, অন্যদিকে অটোমেটিক্যালি তার অপোজিট ভোল্টেজ তৈরি হয়ে যায়। আর তো এক্সাম্পল দেওয়ার দরকার নাই, তোমরা বুঝতেছো যে ইন্ডাকশন বলে একটা জিনিস আছে। ওকে, নাও এবার আসো, বিশাল বেগে বজ্রপাত একটা হইলো, হওয়ার পর এটার সাথে বজ্রপাতটা বাতাসকে ফেরে এসে, মানে দেখো না যে এরকম হিজিবিজির মতো এরকম হয়, এসে এটার সাথে লাগলো, লেগে চলে গেল। কিন্তু এত জোরে হয়েছিল যে ভিতরে যে বাতাস আছে, বিল্ডিং এর ভিতরে যে বাতাস আছে, বাতাসের পরে যে মেশিনটা আছে, ওই বাতাসের জায়গাটুকুর মধ্যে দিয়ে ইন্ডাকশন হয়ে উল্টা মেশিনের মধ্যে অতিরিক্ত ভোল্টেজ তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেলে তার সাথে কোনো কানেকশন নেই, অথচ জিনিসটা কেটে যেতে পারে। তো এই কাজ করার জন্য ওই ধরনের মেশিনে এসপিডি লাগানো হয়। এসপিডি হচ্ছে মানে লাইটিং অ্যারেস্টার হচ্ছে ডাইরেক্ট সার্চ থেকে বাঁচানো, আর এসপিডিটা হচ্ছে ইনডাইরেক্ট সার্চ থেকে বাঁচানোর জন্য, যাটাকে বলা হয় এসপিডি, মানে সার্চ প্রোটেক্টেড ডিভাইস। এখন তুমি যদি এটা ফিজিবিলিটি খুঁজো, মানে এটা বাস্তবসম্মত কিনা, এটা সব যন্ত্রে এটা লাগানো বাস্তবসম্মত না। মনে করো আমাদের বাসায় যত জিনিসপত্র আছে সবগুলির সাথে একটা করে এসপিডি লাগিয়ে রাখলাম, এটা বাস্তবসম্মত না। কেননা আমরা দেখো টিভি, ফ্রিজ, কম্পিউটার থেকে শুরু করে প্রিন্টার এবং বাসায় আরো অনেক জিনিসপত্র লাগাচ্ছি, এইটা মাঝে মাঝে কিন্তু পড়ে যায়, এটাই সার্চের জন্যই পড়ে আর কি। বাড়িতে লাইটিং অ্যারেস্টার না থাকলেও আরো সমস্যা বেশি, থাকলেও মাঝে মাঝে পড়ে, তার কারণ হচ্ছে এটা। কিন্তু এখন যদি তুমি এখানে এসপিডি লাগাও সব যন্ত্রে, তাহলে যে খরচ পড়বে তার চেয়ে মানে দুটো একটা জিনিস কেটে ফেটে গেলে এটাকে সেই তুলনায় ইয়ে করা যায়। কিন্তু সেন্সিটিভ জিনিসের জন্য লাগানো হয়। আমি যেমন একটা ওই যে তোমার জানো মহাকালীতে ইয়ে আছে, আইসিডিডিআরবি, জানো, বিখ্যাত কলেরা হসপিটাল, এদের কিন্তু বিশাল পরিমাণের ভ্যাকসিনের স্টক আছে, মানে বড় বড় ফ্রিজ আছে। তো এই ফ্রিজগুলি তো কি বিশাল দামি, অথচ এটা ঘন ঘন কাটে। তো ওরা তো স্বাভাবিকভাবে, ওদের ওখানে তো ইঞ্জিনিয়ারিং নাই, মানে বিভিন্ন জনে বলে তারা সাপ্লাই দিয়ে যায়, তারপর সে জিনিস টিকে না। তারপর আমি গেছিলাম, তো এখানে দেখো যে কয়েক কোটি টাকা দামের একটা ফ্রিজার নষ্ট হওয়ার চেয়ে তোমার এসপিডি লাগানো তো সহজ। তো ওই জিনিসটাই তাদের কেউ বলেনি। ওটাও ওরকম হয় আর কি, মানে নিজেদের এক্সপার্ট লোক না থাকলে তুমি সাপ্লাইয়ার কাছ থেকে, মানে কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করবা, তারা তোমাকে জিনিসপত্র এমনভাবে দিয়ে যাবে যে দুদিন পর পর তুমি আরও কিনতে থাকো, সেটা তো তাদের বিজনেস। সো বিষয়টা তোমরা বুঝলা, এই জন্য আমরা এটাকে বলছি দেখো এক্সটার্নাল প্রোটেকশন। তাহলে এক্সটার্নাল প্রোটেকশন কে দেয়? লাইটনিং প্রোটেকশন সিস্টেম। আর ইন্টারনাল প্রোটেকশন এটা কে দেয়? এসপিডি। এখন ইন্টারনাল প্রোটেকশনটা দরকার আছে কিনা সেটাও দেখতে হবে। সব জিনিসে লাগানো আমরা প্রিফার করতেছি না, যেহেতু কস্টলি। শুধু সেন্সিটিভ কিছু জিনিস থাকলে উই নিড টু ইনস্টল এসপিডি। আচ্ছা, এটা মোটামুটি এখানে শেষ। এই জন্যই আমি আসলে কনফিউজ হয়ে গেছিলাম যে তোমাদের ওটা শেষ হয়েছে কিনা। ওই যে যে জন্য দেখো পরেরটা শুরু করেছিলাম আর কি। তো এখন পরেরটা শুরু করার আগে এখন আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যেহেতু আমি এটা তোমার ইন দ্য মিন টাইম আমার কাছে তোমাদের ওই যে ইয়ের নোটিশটা আছে। সো লেট আস ডিসকাস অন ইট। আমি আচ্ছা, 17 তারিখে ইস্যু করা নোটিশ, এইটার থেকে দেখা যাচ্ছে যে 31শে জানুয়ারির মধ্যে মিনিমাম দুটো অনলাইন ইনকোর্স এক্সাম এটা নিতে হবে 31শে জানুয়ারির মধ্যে। তো এখানে আমাদের 1 মাস অ্যান্ড হচ্ছে 9 দিন, মানে ধরো 40 দিনের মতো, 39 দিনের মতো আছে, 40 দিনই আছে, ওইদিকে তোমার 31 তারিখ, এক্স্যাক্টলি 40 দিন আছে। সো এটা যথেষ্ট টাইম, আমাদের এটা হতাশ হওয়ার কিছু নাই। এখন এরপরে যেটা আসতেছে যে সেমেস্টার শেষ হবে 11ই ফেব্রুয়ারি। ওকে, তো এইটুককে যদি আমরা ধরে এখন তোমাদের আমি আসতেছি যে কি করে। আচ্ছা, একটা একটা একটু একটু দেখাইনি, দাঁড়াও। না, দেখা যাচ্ছে না, নোটিশ তো দেখানোর দরকার নেই, নোটিশ তো তোমাদের সবার কাছে আছে। ডেট দুটো ডিক্লেয়ার করলাম না,
ডেটটা ডিক্লেয়ার করলাম। এখন আমি নেক্সট যখন আমি এটাকে কিছু শেয়ার করতে যাচ্ছি, সেই ফাঁকে এইমাত্র যা পড়ালাম ওইটারই রিলেভেন্ট একটা জিনিস একটু দেখানোর কথা, তো ওটা আমি একটু দেখিয়ে আসি, দাঁড়াও আমি একটু দেখিয়ে আসি, তারপর যাচ্ছি আমি নোটিশের ফলো আপে যাচ্ছি। এই নোটিশ অনুযায়ী এখন আমি ঠিক কিভাবে তোমাদের ওটা করব ওইটাই তোমাদের আমি ইয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে এটা আসো, এটা জাস্ট বোধহয় আগেও তোমাদের দেখিয়ে থাকতে পারি। এইটা দেখো, রুফগুলি দেখো, রুফগুলি কিন্তু শেড না, দিস ইজ কল্ড গ্যাবল। গ্যাবল, এই যে গ্যাবল, গ্যাবলের মধ্যে এটা হলো, আমি এটা করেছি ইসের, এখানে প্রায় 20,000 মেট্রিক টন সার ধরবে, এরকম 13টা জায়গায় এই কাজ আমার চলতেছে। আমি এই জন্য মাঝে মাঝে ওই যে বিভিন্ন লোকালিটিতে চলে যাই। কোথায় গেলাম লাস্ট? শেরপুরের একেবারে ইন্ডিয়ান বর্ডারে, ওইখানে একটা উপজেলার মধ্যে, এটা হচ্ছে বিসিআইসির প্রজেক্ট। এগুলি এই দেখো, এই যে দিস ইজ কল্ড মনিটর। আলো বাতাস এখানেই ঢুকবে। অনেকের মনে হচ্ছে যে এই না বললাম যে বাতাস ঢুকবে না, কিন্তু এখন ঢুকবে কেন? হ্যাঁ ঢুকবে, এখানে বাতাসও ঢুকবে। কারণ হচ্ছে ওই খাড়াটা যখন থাকে তখন ওই বাতাস ঢুকতে গেলে ভিতরে পানি ঢুকে যাবে। এখানে কিন্তু বাতাস ঢুকলে পানি ঢুকবে না, এখানে বাতাস ঢুকলে পানি ঢুকবে না, কারণ এটার ডিজাইনটা ওইভাবে করে দেওয়া হয়েছে যে এখানে আলোও ঢুকতে পারবে, বাতাসও ঢুকতে পারবে। এই জন্য ইচ্ছা করে এটাকে এভাবে করা হয়েছে, কারণ শার্টও ভিতরে ডাম্পিং না হয়ে যায়। দেখি যদি ওটাও দেখাই দেওয়া যায় যে কিভাবে আলো ঢুকবে, বাতাসও ঢুকবে। রাইট, আলো বাতাস ঢুকতে। এই শীটটা কি তোমরা দেখতে পাচ্ছ? পরেরটা মানে না, মানে শীট চেঞ্জ হয়েছে সেটা কি দেখতে পাচ্ছ? ওকে, এই যে দেখো, এই যে উপরে যেটা দেখলা ওটা আসলে এই যে এরকম এরকম। সো এগুলি আসলে রেইন ঠেকিয়ে দেবে যেগুলি, কিন্তু এখান থেকে ঠিকই বাতাস ঢুকবে এবং আলো তো ঢুকবেই, বিকজ এই ছাদটা হচ্ছে ট্রান্সপারেন্ট। এই যে ছাদটা, যেটা আছে গ্লাস, ফাইবার গ্লাস, সো এটা ট্রান্সপারেন্ট, এটা হলো ফাইবার গ্লাস ট্রান্সপারেন্ট। এগুলি হচ্ছে গিয়ে তোমার এই যে ওয়াটার, মানে বৃষ্টির ঝাপটা যেটা, সেটাকে আটকাই দিবে। সো এটা দিয়ে আলো ঢুকবে, বাতাসও ঢুকবে। আর ওই যেটা দেখাইছিলাম তখন, ওটার মধ্যে দিয়ে শুধু আলো ঢুকবে, বাতাস ঢুকতে পারবে না। বাতাস ঢুকতে গেলে অসুবিধা, কারণ এর সোজা দাগ তো, এদিকে পানি চলে যাবে, আর এটা যাবে না, পানি যাবে না। আর যদি মনে করো যে ফাইবার গ্লাসের উপর লোক উঠলে ভেঙে যাবে, হ্যাঁ সেটার সম্ভাবনা আছে, কিন্তু উঠবে না। এটা দেখো আবার, উঠবে না। এখানে উঠবে কেন? লোক এটা মেইনটেন্যান্সের কাজে যখন লোকজন এখানে যাবে মেইনটেন্যান্সের কাজে, তখন এই যেগুলি হচ্ছে স্টিল শিট, এত স্টিল শিট থাকতেও সে এটার উপরে লাফালাফি করবে কেন? সো এটা ভাঙবে না, এটা ওইভাবে বানানো হয়েছে। ওকে, আমরা নেক্সট আমি যাই। নোটিশ তো শেয়ার করার দরকার নাই। নেক্সট আমি যেটা দেখাতে চাচ্ছি ওইটা দেখো, যে ওই নোটিশ যেটা আমি তোমাদের বললাম সে অনুযায়ী আমি আমার অ্যাকশন প্ল্যান দাঁড় করাতে চাচ্ছি। এখানে আসো। সেটা হচ্ছে যে এই সাবজেক্টের উপরে তোমাদের একটা, এই যে নোটিশ অনুযায়ী 31শে জানুয়ারির মধ্যে তোমার হচ্ছে যেই তোমার দুটো ইনকোর্সের কথা বলা হয়েছে। এই দুটো ইনকোর্সকে আমি একটা একটা করে বুঝি। আমি ডান দিকের কলাম দেখো, একটা ইনকোর্স নিয়ে নিব অনলাইনে কুইজ ভিত্তিক, অর্থাৎ কিনা এমসিকিউ টাইপের। তো যে যা পড়ানো হচ্ছে এগুলির মধ্যে থেকেই নিয়ম কানুনের মতো আসবে, তোমরা জাস্ট টিক মারবা, এটা হয়ে যাবে। এরকম হলো একটা। ওকে, সেটার ডেটটা দিয়ে দিব, অবশ্যই ডেট দেয়া থাকবে, এবং সেটা লিমিটেড টাইমে হবে, মানে ক্লাস টাইমে ধরো 15 মিনিট বা 10 মিনিট এরকম। ওটা একটা তোমার হচ্ছে ইনকোর্স হবে। আর অন্যটা ইনকোর্সের পরিবর্তে আমরা এই অ্যাসাইনমেন্টটা দিব। তো অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই যে জিনিসগুলি দেখতেছো, এই যে বর্ণনা দেওয়া, এটাই। কিন্তু আমি এই 10টা যদি এখন জনে বোঝাতে যাই, এটা অযথা সময় নষ্ট হবে। আর আমি অবশ্যই বুঝিয়ে দেবো, কিভাবে বুঝাবো, এগুলি ফিল আপ হওয়ার পরে তোমাদের এই যে ক্লাস রোল, এক্সাম রোল, নাম, এগুলি দিয়ে এটা ফিল আপ করে তারপরে যেই গ্রুপের যে অ্যাসাইনমেন্টটা, ওই গ্রুপকে নিয়ে বসে আমি প্রয়োজনে ক্লাস টাইমেই বসে আমি তাদের কাজটা আমি তাদের বুঝিয়ে দিব। তো এই হচ্ছে তোমার দুটো হয়ে গেল। দেখো, একটা হচ্ছে কুইজ, একদম মানে জেনুইন কুইজ, ইনকোর্স হিসাবে ওটা আমরা নিয়ে নিব।
আর আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্টটা তুমি সময় নিয়ে দিতে পারছো, তোমার নির্দিষ্ট টাইমে না। তো এই জাতীয় একটা কাজ করতে হবে। এখন কাজটা কি সেটা যদি তুমি বুঝতে চাও, তো অলরেডি তোমাদের যা পড়ানো হয়েছে বা সামনে পড়ানো হবে ওগুলি দিয়ে এই জিনিসটা তোমার পারবে। যেমন ধরো এখানে খেয়াল করো যে পিএস সিস্টেম দেখো অলরেডি পড়ানো হয়েছে, এই যে লাস্ট যে স্লাইডটা এটার মধ্যে শুরুর দিকে পিএস সিস্টেম ছিল। সো পিএস সিস্টেম দিয়ে তোমার একটা অ্যাসাইনমেন্ট থাকলে তারা পেয়ে যাচ্ছে। অন্য দুটো একটা জিনিস আছে ল্যান, এটাও কমিউনিকেশন সিস্টেম এখানে দেখানো হয়েছে। অফকোর্স এই যে লাস্ট কোর্সটায় দেখানো হয়েছে দেখো পিএ এবং ইয়ে হয়েছে, দেখো এই যে সাবস্টেশন এটাও কিন্তু পড়ানো হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এইখানে দেখো কিছু কিছু পড়ানো হয় নাই, যেমন এই যে এখানে দেখো ফায়ার সাপ্রেশন, এটা হলো নেক্সট জাস্ট পরের আইটেম। তো ওটা যদি শেষ না হয় তাহলে তো এখনই পারবে না। আচ্ছা দেখো সিসিটিভি সিস্টেম, এটাও কিন্তু ওই যে কমিউনিকেশনের মধ্যে পড়ানো হয়ে গেছে। পিএবিএক্স পিএস10 ওটাও ওখানে পড়ানো হয়ে গেছে। আচ্ছা লাইটেনিং রিস্ক এটাও কিন্তু পড়ানো হয়ে গেছে। সরি আমি মনে হয় ভুল বলতেছি, সেটা হচ্ছে কমিউনিকেশনটা পড়ানো হয়নি, রাইট, পড়ানো হয়নি। কিন্তু এই যে বাকি যেগুলি সাবস্টেশন আর হচ্ছে লাইটেনিং রিস্ক এগুলি কিন্তু পড়ানো হয়ে গেছে। কমিউনিকেশনটা হলে যে বাকি অনেকগুলি দেখো কাভার হয়ে যাবে, দেখছো। সো ওইটা কিভাবে করতে হবে সেটা যদি বলো, তো ওই যে আমি সব গ্রুপের সাথে বসবো। আর এইটা হচ্ছে তোমাদের টার্মের একটা প্রজেক্ট, মানে পুরো টার্মে এটা একটা দিতে হয়, সেটা দিতে হবে। তোমাদের তো ফাইনাল পরীক্ষা কিভাবে হবে, বুয়েটে যেমন একেবারে ভিন্নভাবে হচ্ছে, আগের মতো হচ্ছে না। তো ওটা লেটাস সি যে ডিপার্টমেন্ট থেকে সিদ্ধান্ত নেবে, তাই না, যে ফিজিক্যালি হবে না কিভাবে হবে, সেটা আসুক। সেই ফাইনাল যা হওয়ার সেটা তো হবেই। এই ছাড়া তোমার হচ্ছে একটা টার্ম এটা জমা দেওয়া হবে। এটা করে তোমাদের লাভ কি? লাভ হচ্ছে অনেক লাভ। সেটা হচ্ছে যে ওই মূল পরীক্ষার ওয়েটেজ ওগুলি কিছুটা কমায় এখানে বাড়িয়ে দিই। গতবারও করেছি, তো ওদের খবর নিও যে ডিপার্টমেন্টের সাথে আমার একটা এরকম এগ্রিমেন্ট আছে, মানে তাদেরকে আমি বুঝিয়েছি যে এই কোর্সের সাথে ল্যাব থাকা উচিত। যেহেতু ল্যাব নাই কোর্সে, যেহেতু ল্যাব নাই, এখন আমরা যদি ফাইনালি শুধু রিটেন নেই তাহলে হচ্ছে যে তারা ভালো করে ড্রয়িংটা শিখতে পারবে না। তো ড্রয়িংটা শেখার জন্য একটা টার্ম পেপার থাকবে, সেটা যে মার্কস সেটা বেশ ভালো গুরুত্ব থাকবে আর কি। তো তোমাদের এটা হচ্ছে সেরকম। তো এই ড্রয়িংটা করতে গেলে তো তোমাদের ড্রয়িংটা আরেকটু দেখতে হবে। তো আমি ওই যে রুলগুলি বলে এই ড্রয়িংটা দেখানো শুরু করব, তখন মোটামুটি পারা যাবে। হতাশ হওয়ার কিছু নেই, এটা টার্মের শেষে দিতে হয়। এই যে এটা, এই যে টার্ম প্রজেক্ট যেটা, আর এটা হচ্ছে গিয়ে ডেট ডিক্লার করে দিব, আগের দিব আর কি। অনেকখানি কাভার হয়েছে, তো সবার হয়নি দেখে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার কাছে কিন্তু এটাও আছে, সেটা হলো তোমাদের যে রোলগুলি আছে, মানে আমি যে অ্যাটেন্ডেন্সের হিসাব রাখতেছি ওটা থেকে। তো ওখান থেকে কি আমি ইচ্ছা মতো তোমাদের এই রোলগুলি ফিল আপ করে দিব, নাকি গ্রুপ তোমরা নিজেরা করবা? দ্যাট ইজ দ্য টপিক যেটা আমি আচ্ছা নিজেরা করে জমা দিয়ে দিবা। তো নিজেরা করতে গেলে সেইটা করে, হ্যাঁ সেটা করে আমাকে মেল করো। হ্যাঁ ওই যে সফট কপি কিন্তু, বুঝছো। আচ্ছা আমি দেখি যে এই যে হ্যাঁ এইটা তো মেল করে দিব, কিন্তু এটা আবার কাটছাট করা, এডিট করা শুরু করো না কিন্তু, বুঝছো। এটা আবার এডিট করো না, এটা এডিট করো না। শুধু তাই না, এইটা তাহলে আমি পিডিএফ করে দিই, পিডিএফ করলে তুমি পিডিএফটা দেখে দেখে পরে এতটুকু অংশ এই যে রোলগুলি, হ্যাঁ মানে তুমি আগে রোলগুলি কালেক্ট করো। রোল কালেক্ট করার জন্য শর্তটা কি দেখো, শর্ত হচ্ছে যে একটা গ্রুপে তোমার হচ্ছে ওই যে এরকম 6-7 জন করে থাকবে আর কি, এবং এ বি সি ডি ই এফ 6টা হলো, জি এইচ 8টা, আই জে 10টা, গ্রুপের বেশি হবে না। তো ঠিক আছে, তোমাদের সব যেগুলি আছে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে, যত স্টুডেন্ট আছে 10টা গ্রুপ করে, ওকে 10টা গ্রুপ করে। না এটা আমি দিতে চাচ্ছি না, তোমাকে আমি পরে দিব আর কি, মানে সব নাম পাওয়ার পরে। কারণ কি এখানে প্রজেক্টের নাম লেখা আছে, তো প্রজেক্ট নিয়ে আবার ইয়ে পড়বে আর কি, সহজ কঠিন খোঁজাখুঁজি করবে, বুঝছো। ওটা পরে দিব। গ্রুপের আগে গ্রুপটা তুমি নিয়ে নাও। স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। বেসিসটা হচ্ছে 10টা গ্রুপ হবে, এবং যা স্টুডেন্ট আছে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবে। হ্যাঁ কথা বলো, যে বলতে চাচ্ছ বলো। স্যার হচ্ছে যে আপনি শুধু আমার কাছ থেকে 10টা গ্রুপ নিয়ে বাকিগুলো আপনি র্যান্ডমলি প্রত্যেক গ্রুপকে একটা অ্যাসাইন করে দিন। তাই তো করতেছি, সেজন্যই তো এটা দিচ্ছি না। আদারওয়াইজ ওই ডান দিকের কোনটা সহজ কোনটা কঠিন নিয়ে এটা
ইয়ে হয়ে যাবে। সো আমি তো ওই কথাই বলছি, এই জন্য আগে গ্রুপটা করো। হ্যাঁ, গ্রুপ 10টা গ্রুপ তোমরা ফর্ম করে দাও, বাকিটা আমি পরে দিয়ে দিচ্ছি, কারণ নাহলে শৃঙ্খলা থাকবে না, বুঝছো? ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা ওই যে নেক্সট টপিকে যেতে পারি। মোটামুটি মাথা তো ঠান্ডা হলো তোমাদের, মানে যেহেতু তোমার একটু ফোকাস থাকা দরকার যে আমাদের নেক্সট করণীয়টা কি। তো নেক্সট হচ্ছে বৃহস্পতিবারের ক্লাসের আগেই এই গ্রুপটা আমাকে রিটার্ন করে দিও, তাহলে বৃহস্পতিবারেই আমি এই অ্যাসাইনমেন্টগুলি দিয়ে দিব। অ্যাসাইনমেন্টগুলি দিয়ে যেটা হবে যে এখন আমরা অনেক সময় পাচ্ছি, তো বললামই 40 দিন। সো আমরা যেটা করব যে ওই যে ওখানে যখন তোমরা গ্রুপের নাম এবং তার সাথে করেসপন্ডিং অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে, তখন যাদের অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু ক্লাসে কভার হয়ে গেছে ওই যে তাদের নিয়ে আগে বসে তাদের কাজটা তাদের বুঝিয়ে দিব। আর যাদের টপিক একটু পরে আসতেছে, আসলে কমিউনিকেশন হয়ে গেলে অনেকখানি টপিকই কভার হয়ে যাবে। হ্যাঁ, তো তখন তাদের নিয়ে বসবো আর কি। এখন এবং ইনজাস্টিস যাতে না হয়, যাদের তোমার হচ্ছে আগে আগে তোমার পেয়ে যাচ্ছ, তাদের আবার তোমার হচ্ছে ওই টাইমটা একটু আগে দিব, তাদের একটু আগে জমা দিতে হবে। ড্রয়িংটা না, ইয়েটা অ্যাসাইনমেন্টটা তারা একটু আগে জমা দিবা। তো ঠিক আছে, আমরা পরের টপিকে যাই, পারি কভার করে রাখি। ওকে, মানে এই পর্যন্ত আমি হয়তো অন্য, আচ্ছা দেখতে পাচ্ছ তো না, একটা ক্যাটেনারি আছে। হ্যাঁ, ওকে। কমিউনিকেশন সিস্টেম তো বিল্ডিংয়ে থাকে। কি থাকে কমিউনিকেশন সিস্টেমের আন্ডারে, মোটামুটি তোমাদের কিন্তু আইডিয়া হয়ে গেছে। অ্যাসাইনমেন্টগুলির নাম একটু আলোচনা করছি ওতেই, অর্থাৎ এখানে টেলিফোন থাকে, টেলিভিশন থাকে, তারপরে থাকে সিসিটিভি থাকে, কনফারেন্সিং সিস্টেম বা পাবলিক অ্যাড্রেস পিএস সিস্টেম থাকে, এরপরে হচ্ছে ইন্টারনেট ডেটা এগুলি থাকে, তারপরে হচ্ছে তার সিকিউরিটির জন্য অ্যালার্মিং সিস্টেম থাকে, অ্যান্ড ফাইনালি তোমার হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম থাকে। এগুলি সবই আমরা নর্মাল পাওয়ার ওয়্যার ছাড়াও ওখানে কমিউনিকেশনের জন্য আলাদা ওয়্যার লাগে। সো আমরা এখানে যে পাওয়ারটা যে লাগে এটা নিয়ে আমরা নতুন করে কোনো কথা বলবো না, কারণ পুরো বিল্ডিংয়ে অন্যান্য যে সমস্ত ওয়্যারিং এর কথা আমরা বলতেছি, সেই সমস্ত ওয়্যারিং এর যেভাবে পাওয়ারিং করে এখানেও তাই করতে হবে আর কি, মানে ওয়াট বুঝে আমি তার সাইজ ঠিক করবো। ওকে, আর বাকি থাকলো সিগন্যালের জন্য কি কি করা হয় সেটাই এই টপিকের মধ্যে আমরা এখানে পড়বো। সো দেখো যে অলরেডি বলেছি ওটাই আবার আরেকবার দেখো, যে এটার মধ্যে টেলিফোন, টিভি, অ্যান্টেনা ছাড়া হতে পারে, কেবল টেলিভিশন হতে পারে, তখন আর অ্যান্টেনা লাগে না, আইটি সিস্টেম, মানে ডেটা ফ্যাটা, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, সব কিছু মিলে তোমার হচ্ছে ওগুলি আসছে। তো এখন তারগুলি সম্পর্কে একটু ধারণা দেই। একটা হচ্ছে যে 2 পেয়ার ইনডোর কেবলস আছে, এইগুলি সাধারণত একটা টেলিফোন কে চালানোর জন্য লাগে, কিন্তু এক বাসায় অনেক টেলিফোন থাকতে পারে, অথবা এক বিল্ডিংয়ে বিভিন্ন ইউনিটে গেছে, তার জন্য নিচ থেকে অনেক পেয়ার উঠে আসলো, তারপরে দুটো দুটো করে চলে গেল, এরকমও হতে পারে। তো সেজন্য বাজারে এই তারগুলি এটা হচ্ছে সেজন্য 10 পেয়ার, 20 পেয়ার, 50 পেয়ার এইভাবে কিন্তু এগুলি পাওয়া যায়। এবং এগুলি দিয়ে টেলিফোন যেমন চালানো যায়, আই মিন হচ্ছে ওটাকে বলে পিএসটিএন, যেটা আমরা ল্যান্ড ফোন বলি, এছাড়া পিএবিএক্সও চালানো যায়। তো এই দুটোর মধ্যে ফারাকটা কি? পিএবিএক্স আর হচ্ছে পিএসটিএন হচ্ছে ডাইরেক্ট টেলিফোন যেগুলি আর কি, হ্যাঁ ওইটা পাবলিকলি সুইচ টেলিফোন নেটওয়ার্ক। আর হচ্ছে এটা হলো পিএবিএক্স হচ্ছে তোমার ওটা হচ্ছে যে শুধুমাত্র ডাইরেক্ট করা যায় হচ্ছে ভেতরের ফোনগুলিতে, আর বাইরে করতে গেলে এটা কোড চাপা লাগে, এই হচ্ছে পিএবিএক্স। আরেকটা আছে, এটা আমরা এখানে বললাম না, এটা হলো ইন্টারকম হচ্ছে শুধুমাত্র ভিতরে কথা বলা যায়, কোড চেপেও বাইরে করা যায় না, ইন্টারকম। সো ইন্টারকম হচ্ছে একটু প্রিমিটিভ টাইপের ইন্টারকম। এইটা দিয়ে কোনো একটা বিল্ডিং এ এটা ইনস্টল করলে বিল্ডিং এর এক বাসিন্দা আরেক বাসিন্দার সাথে যোগাযোগ করতে পারবে,
কিন্তু বাইরের কোনো টেলিফোনে করতে পারবে না। আর পিএবিএক্সটা হচ্ছে মাঝামাঝি, আর যেটা ডাইরেক্ট ফোন সেটা ডাইরেক্ট। তো তোমরা দেখতেছো যে পিএবিএক্সটা আর হচ্ছে তোমার পিএবিএক্সটা তোমার হচ্ছে ওই ইন্টারকমটা কাছাকাছি জায়গার মতো, সে কারণে ইন্টারকম প্রায় উঠে গেছে, কারণ পিএবিএক্স এবং ইন্টারকম এগুলির দামের ডিফারেন্স কমে যাওয়ায় এই ব্যবস্থাটা হয়েছে আর কি। মানে ইন্টারকম তো বললামই, বাইরে কথা বলা যায় না। এখন মানুষ ওটা কিনতো কেন? কারণ পিএভিএক্সটাও এক সময় বেশ কস্টলি ছিল। কথার কথা, যেহেতু একটা বাড়িতে লিফট এবং দারোয়ান এবং অন্যান্য বাড়ির অন্যান্য মিলায় তখন ধরো তোমার হচ্ছে, ধরো সেই সময় ধরো মোবাইল ফোন নাই, এরকম একটা সিচুয়েশন চিন্তা করো যে মোবাইল ফোন নাই। তো তখন দেখা যাচ্ছে যে ওই অ্যাপার্টমেন্ট হাউসে পিএভিএক্স ইনস্টল করতে হয়তো তোমার হচ্ছে 5 লাখ টাকা লাগবে, আর ইন্টারকম করতে 50,000 টাকা লাগবে, 10 গুণ কম টাকা লাগবে। তখন ওখানকার ওনার অ্যাসোসিয়েশন কি করবে? বলছে আমার এইসব ঝামেলা দরকার নাই, 50,000 টাকা দিয়ে এটা করে ফেলি, এটা হয়তো বলবে 50,000 টাকা দিয়ে এটা করে ফেলি। এরপরে আসলো কি, যে কেউ কেউ বললো যে না, 5 লাখ হলেও করেন, কারণ ওইটা দিয়ে তো বাইরে ফোন করা যায়। তো সবার তো বাসায় ফোনও নাই, বা ফোন থাকলে একটা ল্যান্ড ফোন এটা চাপ পড়ে যায়, একজন কথা বলতে গেলে একজন। তো এটা একটু চলে আসলো, আমি বলছি যখন মোবাইল ফোন নাই সেই সময় অবস্থা। তো দেখো তাহলে কি হচ্ছে, যে ডাইরেক্ট ফোন একটা সে নিল, আর একটা পিএবিএক্স থাকলো, সে কিন্তু এখানে সেখানে ফোন করতে গেলে এই পিএবিএক্স দিয়ে করলো, আবার বাইরে ও করতে পারছে। সেটা কি হচ্ছে, বাপ হয়তো একটা কথা বলছে, ছেলে হয়তো আর একটা কথা বলছে, মানে সেটা কিন্তু একটা ইউটিলিটি ছিল। তো এরপরে কি হলো? এরপরে আসলো যে তোমার এই মোবাইল ফোন তো সবার হাতে হাতে আছে, এখন কে আর ওইদিকে বসে থাকে? তো সেই জন্য তোমার হচ্ছে যে ওই যে পিএভিএক্স আর ওই জিনিসটা, ওগুলির মধ্যে মানে সবই দাম পড়ে গেছে, সবগুলির দাম পড়ে গেছে। পড়ে গেলে এখন ওই পিএভিএক্সটাও অনেকটা ওই ইন্টারকমের সেম পারপাজে ইউজ হয়, উইথ দ্য প্রভিশন অফ আউটগোয়িং কলিং আর ইনকামিং কলিং, বাইরে থেকে কল করার নেওয়া সাথে। সেই জন্য এই অবস্থায় দাম কমতে কমতে এমন অবস্থা হয়ে গেছে যে এখন আর কোথাও দেখা যায় না। মানে সেই 50,000-ই 5 লাখ টাকার জিনিস পাওয়া যায়, সেই ইন্টারকমটা বাজার থেকে হাওয়া হয়ে গেছে, নাই, ওটা নাই, এখন সেরকম দেখি না কোথাও। ওকে, সো এই হচ্ছে, কিন্তু তোমার ডেফিনেশনটা এবং কোথায় ঠিক ডিফারেন্ট সেটা তো একটু জানা দরকার ছিল, এই বললাম আর কি। আরটা হলো যে ওয়ান সাইড অফ দ্য ভার্টিক্যাল ইলেকট্রিক্যাল ডাক্ট, এটা বলতে বোঝাচ্ছি যে এই তারগুলি নিবা কোথা দিয়ে। তো তোমরা জানো যে বিল্ডিংয়ের ডিজাইন যারা করে তারা বিভিন্ন রকম পাইপটাই বিভিন্ন জায়গায় নেওয়ার জন্য, এটাও একটা ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিংগুলিকে একসাথে বলে এমইপি। এম ফর মেকানিক্যাল, ই ফর ইলেকট্রিক্যাল, পি ফর প্লাম্বিং। তার মানে হচ্ছে ধরো এসি টেসি যদি থাকে তার জন্য পাইপ থাকে, ইলেকট্রিক্যালের জন্য পাইপ থাকে, অ্যান্ড পানি টানির জন্য এবং সিওরেজের জন্য পাইপ থাকে। সো এই 3 ধরনের পাইপ থাকে বলে এটাকে এমইপি বলা হয়। এখন এইটা কেন আমরা এখানে আলাদা করে বলতেছি, এটার কারণ হচ্ছে যে এসির যে পাইপ, সেই পাইপ যে পথে যাবে সেই পথে এই কমিউনিকেশন ওয়্যারের পাইপ নেওয়া যাবে না, ওটা মাস্ট বি ডিফারেন্ট, এটা মনে রাখো যে এসির পাইপ মাস্ট বি ডিফারেন্ট। তারপর আসতেছে এসি বলতে বোঝাচ্ছি যে আমরা এই যে ইলেকট্রিসিটি দিয়ে যে এসি চালিয়ে দিই সুইচ টিপে, ওটা না, যেটা সেন্ট্রাল এসি, ওটা ডাক্টের কথা বলতেছি, যেটার মধ্যে দিয়ে গ্যাসগুলি যায় আর কি। সেই পাইপের সাথে ইলেকট্রিক পাইপ নেওয়া যাবে না, কমিউনিকেশন পাইপও নেওয়া যাবে না, আর পানির পাইপ, সিউরেজ পাইপ এগুলি তো নেওয়া যাবেই না। এগুলি নেওয়া যাবে না। সো বাকি থাকলো কি, পুরা বিল্ডিংয়ে পাইপের কাজ যেহেতু মাত্র 3টা, তো দুটোর সাথে নেওয়া যাবে না, বাকি থাকলো কি ইলেকট্রিক্যাল। তাহলে ইলেকট্রিক্যাল পাইপ যেই ডাক্টের মধ্যে দিয়ে নেওয়া যাবে, ওটার মধ্যে দিয়ে কমিউনিকেশনও নেওয়া যাবে। ওকে, মানে কমিউনিকেশনটা হচ্ছে এই ইলেকট্রিক্যালেরই অংশ আর কি, নেওয়া যাবে। তোমাদের কাছে মনে হচ্ছে কথাটা গুরুত্বহীন কিনা? দুটো কিন্তু আবার এক পাইপেই নেওয়া যাবে না, ভালো করে বুঝো ব্যাপারটা। একটা পাইপের মধ্যে দিয়ে আমি ইলেকট্রিক তার নিয়েছি, সেই পাইপের মধ্যে দিয়ে কমিউনিকেশন তার নিতে পারবো না, কিন্তু আমরা বলছি ডাক্টের কথা। সো এই যে এটা গোল করে দিচ্ছি, পাইপগুলি আবার কোনো না কোনো ঘরের মধ্যে দিয়ে যায়, একটা ভার্টিক্যাল একটা সুড়ঙ্গের মতো থাকে, এটাকে বলে ডাক্ট। ওকে, তা বিল্ডিংয়ে এই ধরনের ডাক্ট 3 রকম থাকে, একটা হলো এসির জন্য থাকে, একটা হচ্ছে পানির জন্য থাকে, গ্যাস পানীয়গুলির জন্য, আরেকটা থাকে হচ্ছে গ্যাস আসার কথা, রান্নার গ্যাসের কথা বলছি, আগেরটা বলছিলাম এসির গ্যাস। আচ্ছা, আর একটা থাকে ইলেকট্রিক্যাল।
ইলেকট্রিক্যাল ডাক্টের মধ্যে দিয়ে এই ইলেকট্রিক পাইপ একদিক দিয়ে আরেক দিক দিয়ে কমিউনিকেশন পাইপ নেওয়া যাবে, এটা শুধু অ্যালাউড। কিন্তু সেম পাইপের মধ্যে দিয়ে নেওয়া যাবে না, অন্যদের ক্ষেত্রে ডাক্টের মধ্যে দেওয়া যাবে না। কথার কথা, এটা মনে করো যে সুয়ারেজ বা স্যানিটারি ডাক্ট, ওটার মধ্যে নেওয়া যাবে না, আবার গ্যাসের ডাক্ট ওটার মধ্যে নেওয়া যাবে না। তো এগুলি তোমার জেনে লাভ হবে কি, আর্কিটেক্ট যখন একটা ডিজাইন দিবে ওটার মধ্যে এগুলি থাকবে, তো দেখে ওখান থেকে বেছে বেছে তোমাকে ইলেকট্রিক্যালের জন্য একটা আলাদা ডাক্ট বেছে নিতে হবে, মানে নিজের থেকে বলতে হবে এই ডাক্টটা আমরা ইউজ করব। তো এটা কিভাবে ইউজ করে, যে ইলেকট্রিক্যাল এবং হচ্ছে যদি সেন্ট্রাল এসি থাকে, এটা সবচেয়ে আগে প্রাধান্য পায় ইলেকট্রিক্যাল, তারপরে প্রাধান্য পায় হচ্ছে তোমার এসি, আর শেষে আসতেছে হচ্ছে প্লাম্বিংটা। এটা কেন বলি, এটা কিন্তু একটা সাবজেক্ট বড় আর একটা ছোট সেই কারণে না, তোমার ঘটনা বুঝতে হবে। ঘটনা হচ্ছে যে ইলেকট্রিসিটি ছাড়া বিল্ডিং চলবে না, বিল্ডিং এর প্রতি কর্নারে কর্নারে ইলেকট্রিসিটি পৌঁছাতে হবে। কাজে কেবল টেবল যে যায় এগুলিকে সিমেট্রিক সেন্ট্রাল পয়েন্টে যদি তুমি না আনতে পারো, তাহলে এক সাইড থেকে শুরু করলে তার বেশি লেগে যায়, মাঝখান থেকে নিলে তার কম লাগে, সেই জন্য এটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। এখন তুমি বলবা যে পানি ছাড়াও তো বিল্ডিং চলবে না, আই এগ্রি, কিন্তু পানি তো সব জায়গায় টানার দরকার নেই, এটা তো শুধু টয়লেট এরিয়ায় কিচেন এরিয়ায় নিতে হয়। তো ইউ গট দ্য পয়েন্ট, যে বিল্ডিং এর টয়লেট এরিয়া কিচেন এরিয়া যেখানে আছে সেই এরিয়ার আশপাশে পানির পাইপের লাইন রাখতে হবে। এটা সেন্ট্রাল পয়েন্টে নেওয়ার কোনো ইস্যু না, জিনিসটা সেন্ট্রাল পয়েন্টে নিয়ে তো গুরুত্ব হচ্ছে সেন্ট্রাল পয়েন্টে, মানে মনে করো যে বিল্ডিং এর একদম সেন্টার যে জায়গাটা, ওর দিকে কোনো জায়গায় ইলেকট্রিসিটি থাকে, অথবা বড় বিল্ডিং হলে দুই এন্ডে থাকে, দুই এন্ডে সেটাও কিন্তু সেন্ট্রাল হয়ে যাচ্ছে, ওই দিক থেকে চিন্তা করলে আর কি, যে মানে এন্ডের সেন্টারে, যাতে ওখান থেকে কথা হচ্ছে তোমাকে খরচ বাঁচাতে হবে। কথার কথা, আমাদের ইসি বিল্ডিং দেখছো কিনা পলাশী বাজারের এখানে, এটা মনে করো যে যদি মাঝখানে হতো তাহলেও যে খরচ যেত, দুই সাইডে থাকলেও সেই খরচ হতো, কারণ দুই সাইড থেকে ভিতরের দিকে যাইতো। এখন যেটা রাখা হয়েছে যে দুই দিকে লিফট আছে, লিফটের ওখানে রাখা হয়েছে, ওখান থেকে ইকুয়াল ডিস্টেন্স ছড়িয়ে গেছে আর কি, অর্থাৎ বিল্ডিংটা দুই সাইডেই আছে কিন্তু নট দুই এন্ডে। দুই বিল্ডিংকে ফার্স্টে মাঝামাঝি দুই ভাগ করে, তারপরে তার মাঝে রাখা আছে, তার মাঝ থেকে দুই সাইডে ছড়িয়েছে। তো ওইভাবে করলে খরচ কমে যায় আর কি। তো এখন তোমার পানির পাইপ কোথায় যাবে, পানির পাইপ ওই যে দুটো এরিয়া কিচেন এবং ওটা ছাড়া অন্য জায়গায় ইউজুয়ালি যাবে না, যদি বিশেষ কোনো কারণে নাই যে ঠিক আছে একটা পাবলিক একটা প্লেসে একটা বেসিন রাখবে, সেটা আলাদা করে বলতে হবে, আদারওয়াইজ এই পাইপগুলি সেন্ট্রালি আসবে না। এসিড জিনিসটা আছে, যে এসিডটা বলি, এসিডটা হচ্ছে সেন্ট্রাল এসি না হলে সেরকম পাইপ টাইপ লাগে না আর কি। আমরা যেগুলি বাসায় ইউজ করি বা ইভেন বড় বিল্ডিংয়ে গেলে তুমি পিছন দিয়ে দেখবা যে অনেকগুলি যে আউটডোর ইউনিট থাকে, এগুলি কিন্তু সামান্য পাইপ টাইপ থাকে, ওখানে মেকানিক্যাল পাইপ বলতে সামান্য পাইপ থাকে, একটা গ্যাসের পাইপ, একটা পানি পড়ে যাওয়ার জন্য ড্রেনেজ পাইপ, এছাড়া খুব একটা বেশি বেশি থাকে না। তো এগুলিও সেন্ট্রাল পয়েন্টে পাবে না। কিন্তু তুমি যদি এই টার্মটা খেয়াল করো যে এখানে কি লেখা, MEP মানে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং, তো প্লাম্বিং কম গুরুত্ব সেটা পরে আছে, ঠিক আছে, মানে যেহেতু ওটার পাইপের জায়গা চুজ করার তেমন সুযোগ নাই, ইলেকট্রিক্যাল মাঝে ফার্স্টে মেকানিক্যাল। এইখানে তোমরা বলতে পারো যে EMP কেন হলো না, MEP হলো EMP কেন হলো না, এটা উত্তরটা দিচ্ছি আমি। সেটা হচ্ছে নামটা আমরা দেইনি, নামটা দিয়েছে যে সমস্ত কান্ট্রি, ওই সব দেশে আবার এসি ছাড়া থাকা যায় না, মানে ঠান্ডার দেশ, সেখানে এসির সাথে আবার আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে হিটিং কুলিং একসাথে। তো সেখানে ওটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে আধুনিক যুগে ওটা ছাড়া মানুষ মারা যাবে, আগের যুগে ওটা ছাড়া মানুষ মারা যেত, তবে তারা পাইপিং না করে তারা ওই যে করতো, তোমার হচ্ছে জানো যে ফায়ার প্লেস করতো, বাড়িতে ফায়ার প্লেস করতো, সেটা দিয়ে তারা হিটিং কোনোভাবে টিকে থাকতো আর কি। ওকে, কিন্তু এখন আধুনিক যুগে তো আর ওই ফায়ার প্লেস করে না, এটা করে হচ্ছে পুরো বিল্ডিংয়ের হিটিংটা। তাহলে তুমি যদি বিল্ডিংয়ের এনার্জি তুমি চিন্তা করো, তাহলে আমাদের দেশে এটা ইলেকট্রিক্যাল এনার্জি সবচেয়ে বেশি, মেকানিক্যাল কম আর কি। আর ওইসব দেশে এই মেকানিক্যাল এনার্জি হচ্ছে সবচেয়ে বেশি, মানে বিল্ডিংয়ের বড় একটা অংশ চলে যায় হিটিং কুলিংয়ের পেছনে, সেটা ইলেকট্রিসিটি থেকে হতে পারে, ইলেকট্রিক ছাড়াও হতে পারে, গ্যাস ডিজেল এগুলি দিয়েও হয় ওই হিটিং কুলিংয়ের ব্যাপারটা, এবং কো জেনারেশনও হয়। ইংল্যান্ডে যেটা হয় যে তোমার হচ্ছে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের বয়লার ঠান্ডা করার জন্য ঠান্ডা পানি যে গরম হয়ে যায়, বয়লারের গরমটাকে ঠান্ডা করার জন্য ঠান্ডা পানি যে গরম হয়ে যায়, সেই গরম পানি দিয়ে মানুষের ঘরবাড়ি
তোমার হচ্ছে হিটিং কুলিং করে, এটাকে বলে কো জেনারেশন, খরচ বেঁচে যায় আর কি। এনিওয়ে, তো ওরা দ্যাট ইজ ফার্স্ট অল, তারা এই তিনটা সার্ভিসের নাম দেওয়ার সময় ওইভাবে করেছে যে এখানে সবচেয়ে এনার্জি বেশি লাগে, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে করেছে, সেজন্য বলা হয় এমইপি। তো এমইপির মধ্যে এইটার মধ্যে দিয়ে তোমার হচ্ছে কমিউনিকেশনের তারটা নিতে হবে। এবং আমি বললাম যে ইউজুয়ালি এই পাইপিংটা সেন্ট্রাল পয়েন্টে থাকে, দেখবা যে বিল্ডিংয়ের সুন্দর জায়গাটায় ওইটা। যারা এই ডিজাইনটা করে তারা ওই আর্কিটেক্ট যখন করে সে কিন্তু জায়গাগুলি ঠিক করে না, সে কিছু হলও রেখে দেয় বা ডাক রেখে দেয়, রেখে দেয়, তখন ওইটা নিজেদের বুদ্ধি টুদ্ধি করে বলতে হয় এই জায়গাটা আমাদের লাগবে, সেন্ট্রালি সব সুবিধা হবে, এই আর কি। তো যে কেবলগুলি বলছিলাম যে ওখানে দেখো 2 পেয়ার 10 পেয়ার, এই ওকে টুইস্টেড পেয়ার হচ্ছে এটা। আসলে দুটো তার এরকম সোজা চলে গেলে হতো, তা না করে এটাকে এইভাবে সাপের মতো পেঁচায় দেয় আর কি। পেঁচাই দিলে এটার পারফরমেন্স বেড়ে যায়, ইন্টারেস্টিং ব্যাপার আর কি। হ্যাঁ, যে পারফরমেন্স বেড়ে যায়, মানে নয়েজ স্ট্রেস কমে যায় এবং ইয়া হয়, এই জন্য এটাকে টুইস্ট করা হয়। এটাকে বলে টুইস্টেড পেয়ার, টেলিফোন ওয়্যার আর কি, এটা দিয়ে টেলিফোনের। আর একটা হলো কোএক্সিয়াল কেবল, টিভিতে লাগে, মানে ডিশ যে এগুলিও। তো তুমি জানো যে দুটো তার হলে কি হয়, মানে একটা এবং একটা দিয়ে আসে আর একটা দিয়ে যায়, তবে এখানেও আমার দুটো তার লাগবে। তো দুটো তারের মূল তারটা হচ্ছে ভেতরের কোডটা, তারপরে পাশের এটা হচ্ছে ইনসুলেটর। একটা ডিশ অ্যান্টেনার কেবল নিয়ে বা টেলিভিশনের কোএক্সিয়াল কেবল নিয়ে, টেলিভিশনে কিন্তু দুই ধরনের তার হয়, একটা কিন্তু মানে যেটাকে টেরেস্টেরিয়াল টেলিভিশন বলে, এরকম সোজা দুটো থাকে, একটা প্লাস্টিকের কাভার দিয়ে লাগানো থাকে, দেখছো মনে হয় দুটো তার এরকম, হ্যাঁ, যেটা ছাদের উপরে অ্যান্টেনা থাকে। এগুলি রেয়ার হয়ে গেছে এখন, কারণ ওটা দিয়ে একটা চ্যানেল দেখা যায়, তো মানুষ এগুলি এখন ইউজ করে না। গ্রামেও চলে গেছে তোমার হচ্ছে কেবল টেলিভিশন। কেবল টেলিভিশনটা চলে হচ্ছে কোএক্সিয়াল কেবল দিয়ে। তো কোএক্সিয়াল কেবলটা নিলে তুমি ভেতরে তো কপারটা দেখবে, কপারের পর দেখবে একটা সাদা ইনসুলেশন, সেটা হলো ইনসুলেশন। এরপরে হচ্ছে গিয়ে তোমার ওয়্যার মেশ। হোয়াট ইজ ওয়্যার মেশ? এটা আসলে সাধারণত অ্যালুমিনিয়ামের থাকে, অ্যালুমিনিয়ামের একটা তার জালির মতো দেওয়া থাকে। তোমাদের মনে রাখতে হবে যে এইটা এবং এইটা, এই দুটোর মধ্যে যে একটা হচ্ছে মানে এই যে একটা ওরকম, এখানেও দুটো লাগবে, এইটা একটা আরেকটা, এটা একটা। বাইরের মেশটা একটা কাজ করে আর ভিতরেরটা একটা কাজ করে, এটা মানে দুটো মিলে আসলে সিগন্যাল রিটার্ন করে আর কি। আর এরপরে বাইরেরটা হচ্ছে প্রোটেক্টিভ শিট আর কি, মানে জাস্ট বাইরের জিনিস থেকে ওইটাকে রক্ষা করে আর কি। ওকে, এই কোয়েক্সিয়াল কেবল এগুলিরও ব্যবহার দিনে আর লাগবে না, কারণ কোয়েক্সিয়াল কেবলকে এটা মনে রাখতে হবে যে আর যাই হোক কোয়েক্সিয়াল কেবল কিন্তু সিগন্যাল ইজ অ্যানালগ, এটা মনে রাখতে হবে যে কোয়েক্সিয়াল কেবলের সিস্টেমে সিগন্যাল হচ্ছে অ্যানালগ। ফুললি ডিজিটাল সিগন্যাল হচ্ছে তোমার ক্যাটেনা, মানে ক্যাটাগরির কেবল, যেটাকে ক্যাট 5-6 ইন্টারনেট আমরা যেটা দিয়ে পাই আর কি, যেই তার দিয়ে আমরা ইন্টারনেট পাই, এই তারটা হচ্ছে ফুললি ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল বলতে কি বোঝায়? 1 এবং 0 সমন্বয়, যেটাকে পরে তোমার কোডিং ডিকোডিং করে অ্যানালগ নিয়ে আসে। আসলে আমরা টেলিভিশনে যা দেখি, তারপরে আমরা সাউন্ডে যা শুনি, এটা কিন্তু বুঝতে হবে যে আমরা যা শুনি যা দেখি সব কিছুই হচ্ছে অ্যানালগ। ডিজিটাল জিনিস আমরা দেখতে পাই না, শুনতেও পাই না। কারণ একটা স্পিকার যদি ডিজিটাল সাউন্ডে বাজে, তাহলে তুমি তো একবার 0-র জন্য একটা নয়েজ পাবো, 1-এর জন্য আর কিছু শুনতে পারবে না। তো আমরা তাহলে ডিজিটাল মিউজিক বলি কিছু আছে, ডিজিটাল মিউজিক বলে তোমার হচ্ছে ইনপুটে বা আউটপুটে কিচ্ছু নাই, মাঝখানে প্রসেসিংয়ে আছে। ওকে, মানে তুমি যখন আউটপুট মানে হচ্ছে স্পিকারে যখন তুমি শুনবা, ইট মাস্ট বি অ্যানালগ, আদারওয়াইজ স্পিকারের কোনো বাদ্য বাজনা তুমি কিছুই শুনবা না। কোনো ডিজিটাল জিনিসে স্পিকার বাজিয়ে দেখো কি হয়, কিছু শোনা যাবে না। কিন্তু আমরা যখন বলি ডিজিটাল মিউজিক, এর মিনস হচ্ছে মাঝখানে একটা প্রসেসরের মধ্যে এই মিউজিকটা প্রসেস হয়েছে ডিজিটাল ওয়েতে, ওইখান থেকে কিন্তু আবার ডিজিটাল টু অ্যানালগ কনভার্ট করে সেই অ্যানালগ সিগন্যালটাকে স্পিকারে দেওয়া হয়েছে, এই যাতে নয়েজ টয়েস কমে গেছে এবং ডেটা অনেক ইয়ে হয়েছে, যেটাকে বলে যে কম্প্রেসড অবস্থায় আছে, মানে ছোট্ট হয়ে গেছে ফাইলটা। ইনপুটেও তাই, যেটাকে আমরা মাইক্রোফোন বলি, এখানে কোনো ডিজিটাল জিনিস হবে না। কোনো ডিজিটাল দিয়ে মাইক্রোফোন চালাতে গেলে সে চলবে না, তাইলে ওখানে অ্যানালগই থাকে।
তো এই জন্য বলছিলাম যে আমরা যখন ওই ক্যাটাগরি 5 কে বলে ক্যাট 5, ক্যাটাগরি 6 কে বলে ক্যাট 6, এই তারগুলি যখন আমরা ইউজ করি, এই তারটা শুধুমাত্র ডিজিটাল সিগন্যাল পাস করাতে পারে। কিন্তু শেষ পর্বে যে আমি যখন এটা দিয়ে কোনো টেলিভিশন দেখি, বা টেলিভিশন মানে আইপিটিভি দেখা যাবে, নর্মাল টিভি তো দেখা যাবে না, আইপিটিভি, তারপরে হচ্ছে তোমার যাই করি মানে ইন্টারনেটে আমরা মিউজিক শুনি, যে ফোন দিয়ে কল করতেছি, সব তো অ্যানালগ। এই কলগুলি অ্যানালগ, কিন্তু ফার্স্টেই কম্পিউটারের মধ্যে ঢুকলো যে আমি কথা বললাম কম্পিউটারে অথবা ফোনে, ফোনের আমি বলতেছি অ্যাপস দিয়ে আর কি, হ্যাঁ, যে তুমি যে কল করবা, যেগুলি হোয়াটসঅ্যাপ আছে বা মেসেঞ্জারে কল করলা, অথবা কত জিনিস এখন বেরিয়েছে, স্কাইপ, তো এগুলিতে যখন কথা বলবা, কথা বলার শুরুতে ওটা অ্যানালগ, ওটার মধ্যে ঢোকার পরে ও ওটাকে ডিজিটাইজ করতেছে, করে ওটাকে সে পাঠাচ্ছে ওই ক্যাটাগরি 5-এর কেবল দিয়ে ডিজিটাল কমিউনিকেশনের জন্য। তারপর ওই পারে যে আবার ওটা অ্যানালগ হয়ে ওই মানুষের কানে বাজছে। তো এই যে ক্যাটাগরি কেবল, এইগুলি বিভিন্ন ক্যাটাগরি আছে, যে শুরুতে আমি দেখাচ্ছিলাম, ওখানে ওদের সুবিধা অসুবিধা দেখতে পাবা। মাঝখানে ফাইবার অপটিক্স, ফাইবার অপটিক্স দিয়েও কিন্তু তুমি কথা বলতে পারবে না। মনে রাখতে হবে যে ফাইবার অপটিক্সের মধ্যে আলো যাবে, এর কথাবার্তা কিছুই কিন্তু যাবে না, কথাবার্তা কিছু যাবে না, এটা আলো যাবে। তো এখন অনেকে প্রশ্ন আসবে যে আলোই যদি যায় তাহলে আসলে আমি এগুলি কেন ইউজ করতেছি? ওকে, এটা ইউজ করার পারপাস কিন্তু আলাদা, সেটা বুঝতে হবে। যে তুমি যে কথা বলতেছো, কথাটা যদি তুমি কপার ওয়্যার দিয়ে বলো, তাহলে একটা কপার ওয়্যারে তোমার ওই একটা চ্যানেলই থাকবে। তাহলে মিলিয়ন মিলিয়ন লোকজন কথা বলতে গেলে মিলিয়ন কপার ওয়্যার দিয়ে চ্যানেল বানাতে হবে, যেটা বিশাল সাইজের হয়ে যাবে, একটা সার্কিট বড় হয়ে যাবে, প্লাস একটা যেটাকে বলে যে কি বলে, মানে আমরা না বলতাম না টেলিফোন এক্সচেঞ্জ, দিস টেলিফোন এক্সচেঞ্জ, নামটাও এখন ভুলে গেছি। টেলিফোন এক্সচেঞ্জগুলি বিশাল আকৃতির হয়ে যাবে, সেই জন্য মানুষ ওখান থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে ফাইবার অপটিক্সে গেল। কি করলো দেখো, ফাইবার অপটিক্সের তোমার মানুষ যে কথা বলতেছে ওই জোনটা কিন্তু ঠিকই ওর জন্য একটা চ্যানেল থাকতেছে, কিন্তু এরপরে ওইখান থেকে যে আলোতে পরিণত হচ্ছে, ওই জায়গায় একটা তোমার হচ্ছে এলইডি থাকে। এলইডি কি হয়? এলইডি হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, মানে সে ইলেকট্রিসিটি যদি দাও এলইডিতে তাহলে সে লাইট তৈরি করবে, সেটা করা হয়। তাহলে যদি 100টা চ্যানেল থাকে, 100টা চ্যানেলের মাথায় 100টা এলইডি থাকে, ওখান থেকে সে করে কি সবাই কিন্তু আলো বানায়। আলো বানানোর পরে সেই আলোটা ফাইবার অপটিক্সের মধ্যে ঢুকে, এবং ওয়ান্স এটা ফাইবার অপটিক্সে ঢুকে গেল, তখন তাকে এমনভাবে তোমার হচ্ছে মডুলেশন করা যায় ওই আলোগুলিকে, যে ওই একই মানে পেয়ার অফ ওয়্যারের মধ্যে দিয়ে বহু চ্যানেল পাঠানো যায়। দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ। তোমার এটা ওই তুমি আলো দিয়ে কথা বলবা সেটার জন্য না, কিন্তু সেটার জন্য না। সুবিধা কি বুঝছো তো? কপারের হলে এক কপারের মধ্যে দিয়ে অনেকগুলি পাঠাতে গেলে সে পারতো না, কেননা এখানে মাল্টিপ্লেক্সিং করতে গেলে তাকে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সিতে পাঠাইতে হতো, এতগুলি ফ্রিকোয়েন্সি নাই। আর ওখানে যেটা হচ্ছে যে এটা কিন্তু এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফ্রিকোয়েন্সি না, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি না, এটা হলো অপটিক্সের ফ্রিকোয়েন্সি, যেটা তোমার হচ্ছে ইলেকট্রিসিটি থেকে আলাদা। যদিও এটাও ইলেকট্রোম্যাগনেটিক, কিন্তু আলাদা, মানে রেঞ্জ আলাদা হয়ে গেছে। সো হিউজ পরিমাণ, তার মানে ফাইবার অপটিক্স ইউজ করার মূল সুবিধা হচ্ছে তোমার চ্যানেল বেড়ে গেল, যে একটা মাত্র তারের মধ্যে দিয়ে এখন অসংখ্য জিনিস তোমার পাঠানো যাচ্ছে, তারা কিন্তু মিক্স আপ হয়ে যাচ্ছে না। কপার হলে এটা মিক্স আপ হয়ে যেত, মিক্স আপ হয়ে গেলে অল্প একটু পরে আর তুমি পাঠাইতে পারত না। এই হলো তোমার সুবিধা। কিন্তু এর মানে এই না যে এটা ফাইবার অপটিক্সগুলি তোমার সরাসরি আমাদের যেগুলি অডিও ভিডিও সেগুলি পাস করবে তা না, তারা আলোর ফর্মে এখানে পাস করে। আচ্ছা, আমরা ব্রেক দেইনি, বেশিক্ষণ থাকাও ঠিক না। এই তারগুলি একটু চোখে দেখে নাও কেন লাগছে। এটা তো তোমাকে বিল্ডিং এর স্পেসিফিকেশন করে দিতে গেলে ডিজাইনের সাথে সাথে এগুলি বলে দিতে হবে যে এই দেখো, তোমরা জানো যে এই তারটা হচ্ছে হ্যান্ডসেটের সাথে থাকে, এবং এটা টেনে লম্বা করলে আবার ছেড়ে দিলে ছোট হয়ে যায়, এটা হ্যান্ডসেটের সাথে থাকে। হ্যান্ডসেট টু মাউথ পিস, এই যে এইটা হলো হ্যান্ডসেট টু মাউথ পিস। এটা হলো হ্যান্ডসেট টু বাইরের দিকে, মানে আউটডোরে। এই যে এটার একটা হ্যান্ডসেটের সাথে লাগানো থাকে, আর একটা জয়েন্ট বক্সের সাথে লাগানো থাকে। দেখবা যে তোমার হচ্ছে বাইরে থেকে একটা তার আসছে, এসে একটা জয়েন্ট বক্সে টার্মিনেট করছে, এরকম চার কোনা, ওইটা বাইরে থেকে আসছে। আর এইটার এই সাইডে একটা তার লাগে, এই যে এটা, আর ওটা এই যে এই জিনিসটা লাগায় হ্যান্ডসেটে, হ্যান্ডসেট থেকে আবার এটা বেরোয় এইটা।
এই তারটা লাগছে। আর হচ্ছে তোমার যে বিভিন্ন রকম যে তারের পেয়ারের কথা বলছিলাম সেগুলি কম বেশি করে এখানে আছে। ওই কানেক্টরগুলি যেগুলি দেখতেছো ওগুলি হচ্ছে RJ11 এবং হচ্ছে RJ45, যেটা হচ্ছে ক্যাট 5 ক্যাট 6 যেগুলি সেগুলির সাথে তোমার হচ্ছে এই RJ45 থাকে। আর টেলিফোনের জ্যাকেট যেগুলি সকেট যেগুলি দেখলে সেটা হচ্ছে 11, অর্থাৎ এটা হচ্ছে 11। এই যে এগুলি হচ্ছে RJ11 এগুলি 11। আর RJ45, আচ্ছা এখানে দেখালেই ব্যাক না করে এখানে দেখতে পাচ্ছ যে RJ45 যেটা সেটা হচ্ছে এই যে ক্যাট 5 বা ক্যাটাগরি 5 এর এখানে আছে 8টা তার মানে 4 পেয়ার, এখানে আছে 2টা তার মানে 1 পেয়ার। তো এটা হলো টেলিফোনে ইউজ করে, আর এটা হলো ইন্টারনেট বা ডাটার জন্য ইউজ করে। এগুলি কিন্তু ক্যাট 6ও হয় মানে ক্যাটাগরি 6, আর একটু উন্নত মানের। যদি বলো যে হোয়াট ইজ দিস ক্যাট দেখাচ্ছি। এটা কি হয় যে এটা একটু ছোট হয়, এটা একটু বড় হয়, এখানে যেন দেওয়া আছে এটা। তোমরা জানো এটাকে যেটা ক্যাটাগরি 5 এই তারগুলিকে ইথারনেট বলা হয়, কারণ ইথারনেট হচ্ছে এক ধরনের, তোমরা জানো যে ল্যান, তাই না, ওটার সাথে এটা লাগানো থাকে আর কি, লাগানো যায়। এটা কিন্তু আর লাগানো যাবে না, ফোনের এটা লাগানো যাবে না। সেটা একটু ছোট 7 মিলিমিটার মানে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে ছোট আর কি। এগুলি হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন বক্স। ও যে ওখানে অনেক পেয়ার অফ বলতেছিলাম, মনে করো যে একটা অ্যাপার্টমেন্টে আছে অনেকগুলি ফোন, তাহলে সবগুলি বাইরে থেকে না এসে বড় একটা পেয়ার আসবে বাইরে থেকে। বাইরে দেখবা যে টেলিফোন ক্যাবিনেট থাকে, যে ক্যাবিনেট থেকে বড় একটা পেয়ার আসবে, পেয়ার এসে এখানে লাগবে, এখান থেকে লোকালি ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে এই বিল্ডিং এর মধ্যে। এরপরে আছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম। এই পাবলিক অ্যাড্রেস সিস্টেমটা হলো কি? পাবলিক অ্যাড্রেস সিস্টেমের ডেফিনেশন হচ্ছে যে যখন অনেক লোককে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তো পাবলিক অ্যাড্রেস সিস্টেমের এখানে অনেকগুলি অ্যারেঞ্জমেন্ট থাকে, অর্থাৎ একই পাবলিক অ্যাড্রেস সিস্টেম অনেক রকমের হয়। এখানে একটা পাবলিক অ্যাড্রেস সিস্টেম আছে, দেখো এইটা হচ্ছে তোমার অ্যানাউন্সমেন্ট ক্যাটাগরির আর কি, মানে এটা দিয়ে ঘোষণা দেয়, যারা ঘোষণা শুনলো তারা এখানে কোনো রিপ্লাই বা রেসপন্স করার তাদের কোনো সুযোগ নেই, এটা বুঝবা যে সেটা হচ্ছে এই ধরনের অ্যানাউন্সমেন্ট টাইপের পাবলিক অ্যাড্রেস সিস্টেম। সো এখানে দেখো এখানে কিন্তু অনেক মিক্সিং হবে কেন? এই যে কল স্টেশন থেকে বা কল সেন্টার যেটা, সেখান থেকে তোমার এখানে তোমার এই যে এই সিস্টেম ম্যানেজারের মধ্যে আসবে, পিসি থেকে অ্যানাউন্স করা যেতে পারে, তার মানে এটা হলো কল স্টেশন থেকে করা যেতে পারে পিসি, সেজন্য মিক্সিংয়ের ব্যাপারটা লাগতেছে। তারপর তোমার এগুলি তোমার সুইচ হয়ে ল্যান হয়ে তারপরে হচ্ছে তোমার অ্যাম্পলিফায়ার হয়ে তারপরে বিভিন্ন পয়েন্টে বাজতে থাকবে। ধরো মার্কেট, সিনেমা হল, এগুলিতে তোমার যে থাকে আর কি, ওরকম আর কি, যে একজন ঘোষণা করে, যারা এটা শুনে তাদের রেসপন্ড করার কোনো কায়দা নেই, কিন্তু সেটাও যদি করা হয় সেটাও একটা পাবলিক অ্যাড্রেস সিস্টেম, ওটাও আর একটা সিস্টেম, সবই আমরা দেখাবো। এই সিস্টেম হচ্ছে অ্যানাউন্সমেন্টের মধ্যে মানে ওয়ান ওয়ে, তবে মাল্টিপল সোর্স হতে পারে, তো এখান থেকেও বলা যায়, এখান থেকেও বলা যায়। এই এখানে দেখো, এখানে হচ্ছে সে এই জায়গা থেকে তো অ্যানাউন্স করলা, এখান থেকে তো অ্যানাউন্স করলা ওই কল সেন্টারের, মনে করো কল স্টেশনের ওইটা, এটা হচ্ছে ওই ম্যানেজমেন্ট সিস্টেম, যে এটা মানে পাবলিক অ্যাড্রেস সিস্টেম বলা হচ্ছে, ওটাই ম্যানেজমেন্ট সিস্টেম। এখন তুমি এইটাকে তুমি যেটা করলা যে জোন 1 জোন 2 এবং প্রয়োজন অনুযায়ী এন জোনে ভাগ করে প্রত্যেক জোনে এরকম করে তোমার স্পিকার লাগিয়ে রাখলা। এটা একটু আগে যে মার্কেটের এক্সাম্পল দিলাম, সে বসুন্ধরা মার্কেটে দেখবো বিভিন্ন জায়গায় আছে, অথবা ধরো বড় একটা বিল্ডিং, ধরো যে 10 তলা মনে করো 2টা উইং আছে, তো প্রত্যেক উইংয়ে তোমার 2টো করে থাকতে পারে, তো সেই জন্য 2টো। এখানে 3টা দেওয়া আছে, এটা আরও বড় বিল্ডিং হলে হতে পারে। আমাদের ইসি বিল্ডিং যেটা আছে সেটা 2 দিকে 2টো উইং আছে বটে, উইংগুলিতে ক্লাস হয়, কিন্তু 2 উইংয়ের মাঝখানে কিন্তু একটা ন্যারো অংশ আছে যেখানে ক্লাসরুম নেই, সে কারণে ওই জায়গাটা ছোট, ওখানে হচ্ছে টিচার্সদের রুম। তো তুমি ইজিলি বলা যায় যে এটার একটা উইংয়ে একটা, আর একটা উইংয়ে একটা, মাঝখানের অংশে একটা, সে এরকম আর কি। তো এরকম কোনো কথা নেই যে 3টা না কটা থাকবে, একটা জোনে তোমার 5টা 7টাও থাকতে পারে, কত বড় তার উপর ডিপেন্ড করে। এই তার মানে এখানে যদি আমি ওই বিল্ডিংটার এক্সাম্পল এই জন্য দিচ্ছি যে ধরে নাও যে এটা জোন 1 মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, তো গ্রাউন্ড ফ্লোরের ইস্টে একটা, ওয়েস্টে একটা, মাঝখানে ন্যারোতে একটা, তারপরে ওটা যেহেতু
বেসমেন্ট সহ 13 তলা বিল্ডিং, তাহলে আমি 13 ধরলাম, n ইকুয়াল টু হচ্ছে 13। তো এটা হলো বেসমেন্ট, তারপর এটা গ্রাউন্ড ফ্লোর, তারপর ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এভাবে চলে গেলাম প্রত্যেকটাই। ওইভাবে আর কি জোনিংগুলি করা হয়, কিন্তু কোনো জায়গা থেকে কিন্তু রেসপন্ড করা যাবে না। আর যদি রেসপন্ড করতে হয় তাইলে এইটাকে বলে ভিউ এক্সচেঞ্জ সিস্টেম। এইখানে কিন্তু দেখো যে এক জায়গা থেকে কথা বলা হচ্ছে, আবার অন্য জায়গা থেকে কিন্তু ফ্লোর মাইক্রোফোন আছে, মানে ফ্লোর মানে যেখানে লোকজন শুনতেছে সেখান থেকে তারা সেখান থেকে কথা বলতে পারবে, এবং হেল্ড মাইক্রোফোনের কিন্তু কথা বলতে পারবে বিভিন্ন মিটিং টিটিংয়ে। শুধু না, নট অনলি মিটিং, এটা হলো যে পাবলিক অ্যাড্রেসের পরে তারপরে প্রশ্ন উত্তর পর্ব থাকে, সেই সময় যে এই হ্যান্ড মাইক অথবা ফ্লোরেও মাইক থাকে, ওইরকম সিস্টেম করা যায়। সো এটা এই সিস্টেমের সাথে ওই সিস্টেমের ফারাক হচ্ছে ওই সিস্টেমে একমুখী, এটা হলো দ্বিমুখী হয়ে গেল, মানে বাইডিরেকশনাল এটা। আর এখানে দেখো এটা হলো আরেকটা সিস্টেম, এটা হলো অডিটোরিয়াম বা ড্রামা স্টেজ সিস্টেম। তো এখানে ধরো এখানে দেখতেছো যে এটা হলো একটা মিক্সচার, মানে এখানে মাল্টিপল সিগন্যাল মিক্স হয়েছে। তো মাল্টিপল সিগন্যালগুলি কোত্থেকে আসতেছে, এক হচ্ছে যে মাইক্রোফোনস, মানে অনেকগুলি মাইক্রোফোন থেকে আসবে। মাইক্রোফোনগুলি বিভিন্ন জায়গায় থাকতে পারে, গ্রিন রুমে থাকতে পারে, ব্যাক স্টেজে থাকতে পারে, এবং এখানে দেখো যে তোমার এই এক একটা লাইনে সাউন্ড কোয়ালিটিকে বাড়ানোর জন্য অনেক কিছু আছে। একটা হলো লিমিটার, যাতে এটা কোনো একটা সিগন্যাল অতি জোরে বলা হয়ে গেছে সেটা সবার যাতে কান না ফাটিয়ে দেয়, লিমিটার ওটাকে আটকায় দেয় আর কি। একটা লেভেল অফ ইয়ের পরে, ডিবির পরে সে আর বাড়তে দেয় না, সো দ্যাট ইজ লিমিটার। গ্রাফিক ইকুয়ালাইজার হচ্ছে এই যে মাল্টিপল মাইক্রোফোন থাকলে তাদের ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি থাকে, তাদেরকে সে মিক্স আপ করে, সো দিস ইজ কল্ড গ্রাফিক ইকুয়ালাইজার। অর্থাৎ ফ্রিকোয়েন্সি বেসিসে সে অ্যানালাইজ করে ফেলে আর কি, লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি এইভাবে। পাওয়ার অ্যাম্পলিফায়ার লাগে হচ্ছে এটা চলার জন্য। ওকে, 10টা দেখি বেজে গেছে, তোমরাও কিছু বলছো না। আমরা এখানে ইয়ে করি আর কি, শেষ করি। থ্যাংক ইউ। ওটা নেক্সট দিন ওখান থেকে